নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। অধীর আগ্রহে অপেক্ষা থাকে আপনাদের, কারণ এরকম একটা অনুষ্ঠান সচরাচর অন্য কোথাও দেখতে পাওয়ার সুযোগ না, একদম কিন্তু নেই। আজকে আরো একবার আপনাদের সচেতন করব এমন একটা সমস্যা নিয়ে, যে সমস্যাটা আভ্যন্তরীণ নয়, যে সমস্যাটা বাহ্যিক। অর্থাৎ আপনার যদি ইন্টারনাল কোনো সমস্যা থাকে, ধরুন আপনার কিডনিতে স্টোন হলো, আপনার হার্টের প্রবলেম হলো, আপনার সুগার, আপনার প্রেশার, আপনার থাইরয়েড, সবকিছু আপনি বুঝতে পারেন, তার প্রভাব আপনার বাইরে অতটা পড়ে না, ফলে আর পাঁচজন সেটা কিন্তু দেখে বুঝতে পারে না আপনার কি শরীরের সমস্যা রয়েছে। কিন্তু যদি প্রবলেম হয় স্কিনের, সেটা যেরকম আপনার শরীরের সমস্যা, পাশাপাশি বাইরের মানুষ বুঝতে পেরে আপনাকে হাজার একটা প্রশ্ন করে ব্যথা তৈরি করবে আপনার মনে। আপনার নানা রকমের অসুবিধার সম্মুখীন হতে হবে বারংবার। এমন কিছু স্কিন ওরিয়েন্টেড প্রবলেম রয়েছে যে মানুষ এক ঘরে হয়ে যায়, ঘর থেকে বেরোতে ভয় পায়, অফিস থেকে তার কাজের পরিত্যাগ করতে হয়, বা এমনকি বিয়ের আসর থেকে সেই বিচ্ছেদের পর্যায়ে কিন্তু পৌঁছে যায়। এরকম প্রচুর ঘটনা কিন্তু আকসার ঘটে শুধুমাত্র স্কিন ওরিয়েন্টেড প্রবলেমের কারণে। আজকে তাই স্কিনের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো। তবে অনুষ্ঠান শুরু করার আগে একটা কথা কিন্তু বলবো, আমরা স্কিনের বিভিন্ন সমস্যা নিয়ে কথা তো বলবো, কিন্তু স্কিনের প্রবলেম হলে ডাক্তারবাবুরা কিন্তু বলেন সামনে থেকে না দেখে সেই রোগকে কোনো রকম ট্রিটমেন্ট করা উচিত নয়। তাই ট্রিটমেন্টের প্রত্যাশা আপনারা করবেন না, তবে রোগ সম্পর্কে সম্পূর্ণটা জানার ইচ্ছে বা আপনারা কিন্তু এখান থেকে আজকে যে পাবেন সেই বিষয়গুলো, সেটা কিন্তু আমরা কিন্তু আপনাদের জোরের সাথে বলতে পারি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর সৌমকৃতি ঘোষাল। আজও ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি ডাক্তারবাবুকে প্রথমে এই প্রশ্নটাই করবো, ডাক্তারবাবু, অন্যান্য রোগ চোখে দেখতে না পাওয়া গেলেও তো স্কিনের রোগ সব থেকে বেশি চোখে দেখা যায়, তারপরেও কিন্তু আপনারা বলে থাকেন যে স্কিনের সমস্যা, তো অবশ্যই একবার ডাক্তারবাবুর পরামর্শ নিন, কারণ না দেখে এর মেডিসিন খাওয়া উচিত নয়। তো কথাটা কেন বলেন আপনারা, বা কেন বলা হয় আর কি? একদমই, আপনি যে প্রথম থেকে যে কথাগুলো বললেন প্রত্যেকটা কথাই একদম সত্য। স্কিনের প্রবলেমের জন্য আমরা যে সমস্ত স্কিনের প্রবলেম নিয়ে বেশি ভাবছি বা বেশি চিন্তা করছি, বা যে সমস্ত স্কিনের প্রবলেমের ট্রিটমেন্ট পাচ্ছি না, ধরুন কোনো অ্যালার্জি হলো, তার অ্যালার্জির ওষুধ কিনে আমরা খেলাম, অ্যালার্জিটা সেরে গেল। আমি সেই সব রোগের কথা বলছি না। আমাদের আয়ুর্বেদে টোটাল 18 ধরনের কুষ্ঠ বলা আছে, তার মধ্যে মহাকুষ্ঠ এবং ক্ষুদ্রকুষ্ঠ। মহাকুষ্ঠ রয়েছে 9টা এবং ক্ষুদ্রকুষ্ঠ রয়েছে 11টা। আমরা যেমন মডার্ন সায়েন্সে পাই, মানে আমরা অ্যালোপ্যাথি সায়েন্সে এই নামগুলো মডার্নাইজড হয়েছে, আমাদের আয়ুর্বেদে ক্ষুদ্রকুষ্ঠ, মহাকুষ্ঠ ছিল, কিলক ছিল, এই ধরনের নাম ছিল, বা সেতি যেটাকে আমরা পড়েছি চিত্র, সেই চিত্র নাম ছিল। তো এখন আমাদের মডার্ন সায়েন্সে যে নামগুলো আমাদের খুব ভয় ধরিয়ে দেয়, সেগুলো হচ্ছে 1 নম্বর সোরিয়াসিস, যে রোগের ট্রিটমেন্ট মানুষ পাচ্ছেন না, সারা গা ভরে যাচ্ছে, সারা গায়ে আঁশের মতো দেখতে লাগছে, মানুষের কাছে প্রেজেন্টেবল হচ্ছে না, সে তার কলিগের কাছে প্রেজেন্টেবল হচ্ছে না, সে নিজে থেকে লজ্জা পাচ্ছে। আপনি ফোনটা নিন। একদম সোরিয়াসিস নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব, তার পাশাপাশি আরো কিছু ক্রিটিক্যাল স্কিন ওরিয়েন্টেড প্রবলেম নিয়ে কথা বলবো। আপনার সমস্যা নিয়ে আপনিও কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতেই পারেন। যেভাবে চলে এসেছেন প্রথম বন্ধু, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া জগৎবল্লভপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম? বলছি আমার অ্যালার্জি থেকে কিছুদিন আগে একটা গায়ে র্যাশ মতো বেরিয়েছিল, তো র্যাশের দাগটা মেলাচ্ছে না। আচ্ছা, র্যাশের দাগটা মিলচ্ছে না। বয়স কত এখন? 23 বছর। আচ্ছা, এর কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? না, মানে ডাক্তার আর কি র্যাশগুলো মেলানোর জন্য একটা ভালো হওয়ার জন্য একটা ওষুধ দিয়েছিল, মলম দিয়েছিল, ওটা লাগিয়েছিলাম, কিন্তু তাতে করে স্কিনে একটা দাগ হয়ে গেছে। আচ্ছা, সেটা কোথায় হয়েছিল? হাতে, মুখে বা পিঠে, কোন জায়গায়? পায়ে হয়েছিল। পায়ে কি থেকে হয়েছিল জানতে পেরেছো? ওটা হয়েছিল আর কি, মানে একটা বাড়িতে কুকুর এসেছিল, তো ওই কুকুরের এর থেকে হয়েছিল। আচ্ছা, ডাক্তার কোনো টেস্ট করিয়েছিলেন না জাস্ট ওষুধটা দিয়ে দিয়েছিলেন? না না, ডাক্তারবাবুই ওটা বলেছিল, অ্যালার্জি থেকে হয়েছে ওটা।
আচ্ছা ঠিক আছে, একটু টিভিতে শুনতে থাকো, আমি কয়েকটা জিনিস বলছি, সেগুলো সুবিধে হবে তোমার জন্য। এই যে আমাদের অ্যালার্জির কথা বলছে, আমাদের পেটস থেকে অনেক ধরনের অ্যালার্জি হয়। আমরা পেটসকে খুব ভালোবাসি, বিড়াল হোক কুকুর হোক, বিভিন্ন ধরনের পেটস রয়েছে, কিন্তু সেগুলো প্রপারভাবে ইমিউনাইজড হয়, বিভিন্ন হসপিটাল রয়েছে তাদের জন্য, কারণ তাদের লালার মধ্যে রোগের কিন্তু বেশি ব্যাপ্তিটা ঘটে। ওর ক্ষেত্রে যেটা হয়েছে, ও যেটা বলছে এটা কুকুর থেকে হয়েছে, হয়তো জিনিসটা কমপ্লিট কিওর হয়েছে, কিন্তু ওর শরীরের মধ্যে কোনো অ্যালার্জির প্রভাব রয়েছে, তাই এই জিনিসটা বারবারন্ত হয়েছে এবং একটা দাগ হয়ে গেছে। মেয়েদের ক্ষেত্রে সবসময় বলবো, দাগ জিনিসটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু সবসময় পছন্দ হয় না। তারা প্রেজেন্টেবল হওয়ার জন্য যে কোনো দাগের প্রতি তারা সেন্সিটিভ থাকে, কি আমার মুখের দাগ হোক, আমার হাতের দাগ হোক, যে কোনো জায়গার। আমি তোমাকে একটাই কথা বলবো, তুমি একটা আইজি, ব্লাড ফর আইজি বলে টেস্ট হয়, সেই টেস্টটা একটু করিয়ে নাও। ব্লাড ফর আইজি, এই টেস্টটা একটু করিয়ে নাও। হাওড়া জগৎবল্লভপুর থেকে বলছো, এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের হাওড়ায় আমাদের সেন্টার রয়েছে, বাল্টিগিরিতে পাবে, মেছেদায় পাবে। তোমার যেটা সুবিধে হয় সেখানে একবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করো ডাক্তারবাবুদের সাথে। সেখানে বিভিন্ন সিনিয়র ডাক্তারবাবুরা থাকেন, এনবিপির মধ্যে বহু ডাক্তারবাবু রয়েছেন, বহু কৃতি ডাক্তারবাবু রয়েছেন, যাদের হাত ধরে এই ধরনের পেশেন্টরা ভালো হচ্ছে বা অন্যান্য ধরনের পেশেন্টরাও ভালো হচ্ছে। তুমি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নাও, যোগাযোগ করে একটু দেখা করো। দেখা করলে আশা করবো যে দাগটা তোমার রয়ে গেছে ওটা কিন্তু কমপ্লিটলি ঠিক হয়ে যাবে। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এতটা জোরের সাথে, এতটা উচ্চস্বরে, এতটা কনফিডেন্সের সঙ্গে কথা এই জন্য বলতে পারি যে শুধুমাত্র একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক না, এখানেই সীমাবদ্ধ কিন্তু নয়। আমরা যেমন বলতে পারি যে খুব ভালো ভালো ডাক্তার, সব থেকে ভালো আয়ুর্বেদিক ডাক্তার মানেই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। তার পাশাপাশি মেডিসিন, এখানকার মেডিসিন কথা বলে, এখানকার পঞ্চকর্মা কিন্তু কথা বলে, এই দুটো কিন্তু ব্রহ্মাস্ত্রের মতন কাজ করে। কে আছেন আমাদের সাথে বলবেন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আর পেছাবের গন্ধ হয়, আমি তো গোলটা তো খাই, তুমি কেন পেছাবের গন্ধ হয়? কি খান আপনি? হ্যালো হ্যালো, কি খান সেটা আরেকবার বলুন। শোনা যাচ্ছে না, ভালোভাবে শোনা যাচ্ছে না, একটু ফোনটা কেটে পরবর্তীকালে করার চেষ্টা করুন। আমি তবু যতটা বুঝতে পেরেছি সেটা আপনাকে জানাচ্ছি। অনেকের ক্ষেত্রেই এই ইউরিনে ফাউল স্মেলের ব্যাপারটা থাকে, তাদের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস বলি, বেশি করে জল খেতে বলি, বা ডাবের জল হলো, বা অন্যান্য সুগার থাকলে অনেক সময় আমাদের ইউরিনে গন্ধ থাকে, তো ওনার সুগার আছে কিনা সেটা দেখতে হবে। প্রপার হাইজিন মেনটেন করতে হবে, প্রপার হাইজিন মেনটেন করলেও কিন্তু এই ধরনের গন্ধগুলো চলে যায়। অনেক ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। আপনার কথাটা আমি পরিষ্কারভাবে বুঝতে পারলাম না, তবু একবার যদি পারেন আর একবার চেষ্টা করে দেখুন, যদি লাইন পান তাহলে কথা বলবো। আর যদি সেরকম মনে হয় কি না গন্ধটাকে আর সহ্য করা যাচ্ছে না, একটু দেখি আমি ঠিক করে নিই, তাহলে আমি অবশ্যই বলবো একবার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করে একটু জিজ্ঞাসা করে নিন কীভাবে কি সুবিধে হয় বা কীভাবে কোথায় দেখা করলে আপনার পৌঁছানো সম্ভব হয়। সেখানে একবার আসুন, এলে দেখে ডাক্তাররা অবশ্যই এর ট্রিটমেন্ট করবেন। তবে ভালো লাগলো যে আপনার মনে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। অনেকে ব্যাপারগুলোকে ইগনোর করেন যে কোনো ব্যাপার না, কিন্তু কোনো একটা কারণ হওয়ার পিছনে কোনো একটা সমস্যা কিন্তু নিশ্চয়ই, সেই সমস্যার সমাধান নিশ্চয়ই করতে হবে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি সতীশ সেন বলছি, বালি থেকে। সতীশ বাবু, বয়স কত? বয়স 24। 24। কি প্রবলেম হচ্ছে? কিছুদিন ধরে হাঁটাচলা করলে হাঁটুটা খুব প্রবলেম হচ্ছে, মানে যন্ত্রণা মতন হচ্ছে, লাগছে। 24 বছর বয়সে হাঁটুতে লাগছে? আচ্ছা, এমনি কখনো আঘাত পেয়েছেন বা পড়ে গেছেন হাঁটুর উপরে ভর দিয়ে? না না, সেরকম কিছু তো হয়নি। খেলাধুলা করতেন, ফুটবল বা ক্রিকেট এই ধরনের খেলাধুলা করতেন? হ্যাঁ, ফুটবল খেলতাম। আচ্ছা, ফুটবল খেলতে গিয়ে কখনো লেগেছে পায়ে, সেরকম হয়েছে? না, সেরকম কিছু হয়নি। আচ্ছা, এক্সরে কিছু করিয়েছেন হাঁটুর? মানে এক্সরে করানো হয়নি। হ্যাঁ, কারণ এটা আর্লি অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ, বুঝতে পারছেন? আপনি একটু টিভিতে শুনুন, আমি বলছি। ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে, এখন আমরা ভাবতাম কি 40 বছর বয়স বা 50 বছর বয়সের পরেই হাঁটু ব্যথা আসবে, মানে 24 বছরে কি তাহলে বার্ধক্য চলে আসছে? এখন 24 বছরেই বার্ধক্য চলে আসছে কথা শুনে মনে হচ্ছে, কিন্তু সেটাকে আটকানোর জন্য এনবিপি রয়েছে, সেটা নিয়ে নিশ্চিন্ত থাকা দরকার। তো আপনাকে আমি একটাই কথা বলবো, হাঁটুর ক্ষেত্রে যত্ন নিতে হবে, কারণ 24 বছর বয়স মানে এখন খুব একটা বেশি বয়স নয়, এরপরে 30 হবে, 40 হবে, বয়স আরও বাড়বে, সেক্ষেত্রে ব্যথাটা আরও বাড়বে, ফোলা বাড়বে, হাঁটাচলা করতে অসুবিধে হবে, সিঁড়ি ভাঙতে অসুবিধে হবে,
বা কাজকর্মে বেরোতে, বাস ট্রাম ধরা। আমি তো এরকমও পেশেন্ট দেখেছি চেম্বারের সামনে নামছে, রিক্সা থেকে নামছে, সে অন্য একজনের উপর ভর দিয়ে নামছে, নিজে নামতে পারছে না, তাকে ধরে নামানো হচ্ছে, অটো থেকে ধরে নামানো। তো সেই জায়গাটায় যাতে আপনার না যায়, আপনার বয়সটা যেহেতু কম, সেখান থেকে আমি আপনাকে অ্যাডভাইস করবো, বালি থেকে বলতে আমাদের চেম্বার রয়েছে, একটু যোগাযোগ করে নিন, একটু দেখিয়ে নিন। এটা বেশি দিনের দরকার নেই, আপনি কিছুদিন ট্রিটমেন্ট করলেই এর উপকারটা পাবেন। আর সব থেকে বড় উপকারটা আপনার জীবনে কি হবে, ভবিষ্যতে গিয়ে এটা ভয়ঙ্কর আকার ধারণ করবে না এবং আপনাকে সেই প্রশ্নের উত্তরের সামনাসামনি হতে হবে না কি আপনাকে নি রিপ্লেসমেন্ট করতে হবে। তো একটু যোগাযোগ করে নিন হেল্পলাইন নাম্বারে, একবার দেখিয়ে নিন, অবশ্যই আপনি ভালো থাকবেন। ছোটবেলা থেকে মা বাবা আমাদের কিন্তু এটাই শিখিয়েছে, নিজের পায়ে দাঁড়াতে শেখো। শুধুমাত্র কিন্তু স্বনির্ভর হওয়া না, সত্যি নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে হবে একেবারে বার্ধক্য পর্যন্ত। তার জন্য হাঁটুকে, অস্থির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জয়েন্টকে শক্ত থাকতে হবে। আর তার জন্য কি করতে হবে সেই টিপসটাও কিন্তু এনবিপি থেকে বারংবার আপনাদের দেওয়া হয়। যাই হোক, পরের বন্ধু কি বলছেন শুনবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি অঞ্জনা সরকার বলছি। হ্যাঁ অঞ্জনা দি, কোথা থেকে ফোন করছেন? মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে, মানে এনবিপির একেবারে প্রতিবেশী তো আপনি? আপনি জানেন এনবিপির হেড অফিস মধ্যমগ্রামে? হ্যাঁ হ্যাঁ জানি। আচ্ছা বলুন এবার কি প্রবলেম আপনার? বলছি আমার দুটো কানে না খুব প্রচন্ড শব্দ হয়, শো 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 করে শব্দ হয়, এর কি ট্রিটমেন্ট আছে? হ্যাঁ ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে। ডাক্তারবাবু, কোনো কানের ডাক্তারবাবুকে দেখিয়েছেন, ইএনটি কাউকে দেখিয়েছেন? আমি দেখিয়েছি, আমি সেই মধ্যমগ্রামেই দেখিয়েছি। হ্যাঁ নাম বলার দরকার নেই। ডাক্তারবাবুরা কি বলেছেন? কানের ভেতরে হাড়ের কোনো সমস্যা বা কোনো টিউবের সমস্যা বা কানের পর্দার সমস্যা? কিছু বলেনি, কিছু না। আচ্ছা, কম বয়সে কি পুকুরে ডুবে চান করার কিছু সেরকম ব্যাপার ছিল? কম বয়সে বলতে আজকে আমার এটা 36 বছর ধরে হচ্ছে, 36 বছর ধরে। মানে এখনো চান করে যাচ্ছেন পুকুরেই? না না, পুকুরে চান করি। ও ব্যথাটা 36 বছর ধরে? 36 বছর, মানে গঙ্গ আওয়াজটা 36 বছরের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাথা ঘোরে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাথা ঘোরে না, মাথার যন্ত্রণা আছে, সে ট্রিটমেন্ট করেছি, এই ভালো আছে মাথাটা, কিন্তু কানের শব্দটা কিছুতেই কমছে। মাথা যন্ত্রণাটা কি পুরো মাথাটাই হতো না একটা সাইডে হতো? পুরো মাথাটাই হতো। আচ্ছা, বমি হতো? না না, বমি হতো না। আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো কানের যে সমস্যাটা, মেনলি কানের অনেকগুলো কারণে সমস্যা হয়। আমাদের মিডল ইয়ার যেটা রয়েছে, কানের 3টে পার্ট রয়েছে, একটা ইন্টারনাল, একটা মিডল, একটা আউটার লেয়ার, আউটার পার্ট। তো মিডল যে পার্টটা রয়েছে সেখানে আমাদের 3টে হাড় রয়েছে। আমাদের সারা শরীরে যতগুলো হাড় রয়েছে তার মধ্যে সবথেকে ক্ষুদ্রতম হাড়গুলো কানের মধ্যে আছে। একটা মেলিয়াস, একটা ইনকাস, একটা স্টেপিস, এই 3টে হাড়ের নাম। আর সেখানে আরেকটা রয়েছে কানের সাথে নাকের সংযোগ বজায় রাখে, সেটা হচ্ছে ইউস্টেচিয়ান টিউব, যেগুলো মেন এফেক্টেড হয়। আর একটা রয়েছে আমাদের টিম্প্যানিক মেমব্রেন, যেটা কানের পর্দা আমরা বলি। তো আপনাকে আমি একটাই কথা বলবো, আপনার কানের 3টে হাড়ে, নইলে ইউস্টেচিয়ান টিউবে যেটা কানের সাথে নাকের সংযোগ রাখে, বা কানের পর্দায় যে কোনো প্রবলেম আপনার অবশ্যই রয়েছে। ঠিক আছে, আপনি যেটা বলছেন ভঁ ভঁ আওয়াজ, এটাকে আমরা টিনিটাস বলি, টিনিটাস বলে এটা মেডিকেল সায়েন্সে বলা হয়। তো আপনি একটু দেখে নিন, অবশ্যই এর ভালো ট্রিটমেন্ট রয়েছে। যেহেতু মধ্যমগ্রাম থেকে ফোন করেছিলেন আর দীর্ঘ 36 বছর ধরে ভুগছেন, আমাদের সামান্য হাতে মশা কামড়ালে 2-3 দিন ধরে মনে হয় যেন কি হয়েছে কি হয়েছে। তো 36 বছর ধরে কানে হচ্ছে মানে মাথার সংলগ্ন জায়গায়, সেটা বড্ড ইরিটেবল হবে, বড্ড কষ্টদায়ক হবে। আপনি একটু আমাদের যে নিউ ব্যারাকপুরে হেড অফিস রয়েছে সেখানে একটু যোগাযোগ করে নিন, একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু কন্ট্যাক্ট করে নিন। অবশ্যই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। উইদাউট অ্যাপয়েন্টমেন্টে কিন্তু এনবিপির ডাক্তাররা পেশেন্ট দেখেন না, কারণ প্রচুর পেশেন্টের চাপ থাকে, ফলো আপ পেশেন্ট থাকে নতুন এবং পুরনো। তো একটু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই আসুন। অবশ্যই আমি বলছি 36 বছরের যে কষ্টটা আপনি এতদিন ধরে পাচ্ছেন, কিছুদিনের মধ্যেই এই কষ্ট থেকে আপনি কিন্তু উপশম পাবেন। ডাক্তারবাবু, অনেকেই বলেন যে আমার কত ধৈর্য শক্তি জানো, আমি এত বছর ধরে আমার কষ্টকে চেপে রেখেছি, কাউকে বলছি না। একজন চিকিৎসক হিসেবে এই ধৈর্য শক্তিকে কি আপনি প্রশংসা করবেন নাকি এটা বোকামো? না, একদমই প্রশংসা করব না, কারণ এটা বেশিরভাগ মায়েদের থেকে শোনা যায় কি মাতৃশক্তি যা মেয়েরা কি তারা সবসময় বলে আমাদের কিন্তু সহ্য ক্ষমতাটা অনেক, কিন্তু রোগ নিয়ে সহ্য ক্ষমতা অনেক দেখাতে গেলে সেই রোগটা বারবার আনতে হবে, তখন বাবাদের প্রবলেম হয়, মায়ের বাবাদের প্রবলেম হবে, রোগটা বেড়ে যাবে। তো রোগটাকে আমি যে কোনো রোগের কথাই বলবো, সেটা কানে ব্যথা হতে পারে, কান দিয়ে পুজরস রক্ত বেরোচ্ছে, চোখের প্রবলেম, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, সেটা সোরিয়াসিস যেটা নিয়ে আমরা আলোচনা করছি, বা সেটা যে কোনো হাড়ের সমস্যা, অ্যাঙ্কাইলোজিংয়ের মতো সমস্যা, ক্যান্সার। ক্যান্সারের তো এরকম পেশেন্ট দেখেছি কি লাস্ট স্টেজে আমাদের কাছে আসে। ফার্স্ট স্টেজে যদি আমাদের কাছে ক্যান্সারের পেশেন্টরা আসে, তারা অনেকটা উপকার পায়,
তারা অনেকটা তাদের লাইফ স্প্যানটাকে বাড়িয়ে নিতে পারে, তাদের যে কষ্ট বেদনা যন্ত্রণা সেগুলো অনেকটা কম হয়। কিন্তু তারা আসছে কখন, যে সেই আফটার কেমো বা আফটার রেডিয়েশন, যখন কোথাও যাওয়ার নেই, যাই একবার দেখে আসি ওখানে গেলে কি হয়। কিন্তু এটা তো নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করা নয়, আপনাকে সুস্থ থাকতে হবে, আপনাকে রাস্তাটা ঠিক করতে হবে কি আমি কোন রাস্তায় গেলে প্রপার ট্রিটমেন্ট পাবো। এইখান থেকেই এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের সফলতা, যেখানে কিনা আমরা বলতে পেরেছি কি হ্যাঁ আমাদের কাছে ক্রনিক পেশেন্ট যেমন 20 বছর 25 বছর ভুগে এসে ভালো হয়েছেন, সেরকম নতুন পেশেন্টরা আগ্রহ দেখাচ্ছেন, যারা নতুন 2 বছর হাঁটু ব্যথা হচ্ছে বা কারোর নতুন স্কিনের প্রবলেম ধরা পড়ছে, তারাও কিন্তু এই কথাগুলো শুনে বা এনবিপির রাস্তাটাকে তাদের ভালোবাসার রাস্তা বানিয়ে তারা কিন্তু আসছেন এবং তারা সুস্থ হচ্ছেন এবং তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছেন কি ডাক্তারবাবু আপনাদের কথা শুনেই তো আমরা এসেছিলাম, হয়তো এখানে না এলে আমাদেরও 10 বছর বা 15 বছর ভুগতে হতো। একদম একদম সত্যি কথা। তাই আপনি কোন পথটা অবলম্বন করবেন সেটা পুরোপুরি আপনার উপর নির্ভর করছে। 10 বছর 15 বছর ভুগবেন নাকি এসে চটজলদি নিজের সমস্যার সমাধানটা করবেন। কে আছেন আমাদের সাথে একটু শুনবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? পাখি সামন্ত বলছি আমি। কোথা থেকে ফোন করছেন? হাওড়া। হাওড়া থেকে ফোন করছেন, বলুন। আমাদের হাওড়ায় অনেকগুলো চেম্বার রয়েছে এনবিপির। যাই হোক, আপনি বলুন আপনার কি প্রবলেম। আমি কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারি না, আমি ফেস ওয়াশ ইউজ করলেই মানে পুরো স্কিন টান ধরে যায়। সেরকমভাবে কিছু পেয়ে না, শুধু প্লেন জল দিয়ে আমি ধুয়ে নিই। এটা কিছু ব্যবস্থা করে যাতে মুখটা আরো যাতে গ্লো করে। বয়স কত এখন? 26। 26। এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? প্রায় হয়ে গেছে 1 বছরের বেশি। তার আগে যখন ব্যবহার করতেন এই সমস্যাটা ছিল? আমি আগারগোড়ায় মানে একটু ফেস ওয়াশ থেকে দূরে থাকতাম না, ওটা একটু কেমিক্যাল জিনিসটা তো বেশি, তো সেই জন্য লাগাতাম না। এখন যেহেতু বাইরেটা একটু বেশি বেরোতে হয়, তো একটু দেওয়ার ইচ্ছে হলে যখন দিই তখন দেখি এটা হয় প্রবলেমটা। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে ড্রাই স্কিন থাকে, তো সেক্ষেত্রে অনেকটা সমস্যা হয়। এর রাস্তা রয়েছে, আপনি ফেস ওয়াশও ইউজ করতে পারবেন, আয়ুর্বেদিক বহু প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আপনি একটু শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। এই প্রবলেমগুলো মেয়েদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয় এবং ছেলেদের ক্ষেত্রেও হয়। তারা ফেস ওয়াশ বা এরকম ফেস প্যাক বা এই ধরনের ফেসের বিভিন্ন জিনিস সেরাম টেরাম ব্যবহার করতে চান, তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়। ড্রাই হলে কি হয়, সেখানটা ফেটে যেতে পারে। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি ব্লিডিংও হয় ফেটে গিয়ে, বা তারা ভয় পেয়ে যায়, অ্যালার্জি বেরোয় অনেকের ক্ষেত্রে, রিয়াকশন, অ্যালার্জিক রিয়াকশন। তো আপনাকে একটা এপিএসসি টেস্ট করতে হবে, একটা স্কিন সেন্সিটিভিটি টেস্ট হয়, সেই টেস্টটা করিয়ে নিলে আমরা বুঝতে পারবো কী ধরনের কেমিক্যাল থেকে আপনার প্রবলেমটা হচ্ছে। সেইটা আমরা বাদ দিয়ে অন্য ধরনের যে আমাদের হার্বাল প্রোডাক্টগুলো রয়েছে সেই ধরনের ফেস ওয়াশগুলো আমরা দেবো, যেগুলো আমরা এনবিপিতে দিয়ে থাকি। এনবিপিতে এই ধরনের পেশেন্ট আমাদের কাছে আসেন যারা এই সমস্যা নিয়ে ভুগছেন। একটু আপনি তো হাওড়া থেকে ফোন করছেন, হাওড়ায় অনেকগুলো চেম্বার রয়েছে, বাল্টিকিরি রয়েছে, শিবপুর, বেলুর, শিবপুর এগুলো রয়েছে। একটু যোগাযোগ করে নিন, একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু কন্ট্যাক্ট করে নিন, চলে আসুন, দেখবেন এই সমস্যাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আপনার। আর যদি আপনার মনে হয় যে না চলো আমি ফেস ওয়াশ ব্যবহার করলাম না, এটা কিন্তু সলিউশন নয়। ড্রাই স্কিন অত্যাধিক সেনসিটিভিটি বাড়ছে, তার মানে এটা ভবিষ্যতে গিয়েও তো রিঙ্কলস বা অন্যান্য প্রবলেম নিয়ে আসতে পারে। রিঙ্কলসের প্রবলেম আসবেই, এবং তার সাথে সাথে কি আমাদের তাড়াতাড়ি আমাদেরকে এজেড লাগবে, মানে বার্ধক্যটা তাড়াতাড়ি চলে আসবে। ধরুন 40 বছর বয়সে যেটা তার গ্লোটা করা উচিত, যে স্কিন টোনটা থাকার দরকার, সেটা 40 বছর বয়সের জায়গায় দেখা যাবে 55 বছর বয়সে স্কিন টোনটা চলে আসছে, তাড়াতাড়ি বার্ধক্যটা চলে আসে। তো এইটা থেকে বাঁচার বহু উপায় রয়েছে এবং আয়ুর্বেদে তো ভর্তি উপায় রয়েছে। তো আপনি একদম ঘাবড়াবেন না, বা আপনার মতো যারা টিভির পর্দায় শুনছেন বা যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো, আসুন এনবিপিতে, অবশ্যই এর ট্রিটমেন্ট হবে এবং আপনারাও সুস্থ থাকবেন। একদম। আসলে হাঁটু ব্যথা নিয়ে আমরা তাও বেঁচে থাকতে পারি, কিন্তু স্কিন ওরিয়েন্টেড প্রবলেম, আমার গ্লো চলে যাবে, বার্ধক্য চলে আসবে, আমাকে বয়সের থেকে বেশি বয়স্ক দেখাবে না, মেয়েরা তো অন্ততপক্ষে এটা আমরা কিছুতেই মানতে পারি না। আর এর জন্যই কিন্তু এখন অনেকটা বেশি আপনারা সচেতন কিন্তু হয়েছেন। স্কিন বা হেয়ারের যে কোনো প্রবলেম নিয়ে এখন দেখি আপনারা কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে কিন্তু যোগাযোগ করেন, প্রবলেমটা তাদের সঙ্গে আলোচনা করার ইচ্ছে রাখেন। আর এটা ভালো দিক, কারণ পার্লারের দিদিভাই দাদাভাইরা আমার মনে হয় এটা পুরোপুরি বোধহয় গোড়া থেকে সমস্যার সমাধান করতে পারবে না। সম্পূর্ণটা বলতে পারে না, কিছুটা তারা সাজেস্ট করে অবশ্যই, কি করলে ভালো হয়, কি না করলে ভালো হয়, কিন্তু একটা ডাক্তারবাবুর পরামর্শ নিলে সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং তার পক্ষেও সেটা গ্রহণযোগ্যতাটা অনেক বাড়ে এবং তার স্কিনের পক্ষেও সেটা ভালো হয়। একদম। সোরিয়াসিসের বিষয়ে আবার যাব, কেন এতটা ভয়ঙ্কর সোরিয়াসিস এবং এর ট্রিটমেন্ট এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু রয়েছে। অবশ্যই আলোচনায় ফিরবো, তবে তার আগে কে আছেন দেখবো। নমস্কার। নমস্কার।
নমস্কার, আমি ইপসিতা চৌধুরী বলছি। হ্যাঁ, ইপসিতা কোথা থেকে ফোন করছেন? বালিগঞ্জ থেকে বলছি। বালিগঞ্জ থেকে বলছেন, বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে আমার না গলার একদম গলার পোরশনটা আর গলার ঠিক নিচে এই অংশগুলো না আমার কেমন একটা র্যাশ টাইপের বেরোচ্ছে। সেই র্যাশগুলো দেখে মনে হচ্ছে না ভেতরে শ্বাস আছে, তো অ্যাকচুয়ালি ওটাতে কিছু বেরোচ্ছে না। আর এগুলো কি বলবো, দেখতে খুব বাজে লাগছে। আর এটা কি এবছরই হয়েছে না আগের বছরও হয়েছিল? না স্যার, আগের বছরও হয়েছিল। মানে এই একদম শীতটা চলে যাওয়ার মুখে এইরকম টাইমে এটা হচ্ছে। মানে শীতকালেই হয়, গ্রীষ্মকালে এই জিনিসটা দেখো না, তাই তো? পুরোপুরি যে খুব ভালো শীত থাকলে তখন হচ্ছে তেমন না, মানে এখন যেমন ওয়েদারটা রয়েছে এইরকম ওয়েদারে এটা বেশি হচ্ছে। বয়স কত বললে এখন? 26। 26। আচ্ছা, টিভিতে শুনতে থাকো, আমি বলছি। আমাদের শীতকাল হলে এমনি স্কিনের প্রবলেমগুলো বাড়ে। আগের যেমন উনি ফোন করেছিলেন হাওড়া থেকে, মনে হয় স্কিনের প্রবলেমের বললেন, ড্রাই হয়ে যাচ্ছে। ইনি যিনি বলছেন এর গলার নিচে রিঙ্কেলসের মতো আসছে বা মনে হচ্ছে ভেতরে পাস আছে কিন্তু সেটা পাস নয়। হ্যাঁ, এগুলোর অবশ্যই ট্রিটমেন্ট হয়। আয়ুর্বেদে আমরা মেন কি আমাদের স্কিনটা যেটা ট্রিটমেন্ট আমরা আয়ুর্বেদে করি, আমরা মডার্ন সায়েন্সের কাছে যদি আমি এই রোগগুলো সংক্রান্ত বলছি যে এই এজের এই প্রবলেমগুলো নিয়ে যখন দুটো তিনটে ফোন আসছে, তো এই প্রবলেমগুলো নিয়ে আমরা যখন ডাক্তারদের কাছে যাই, ডাক্তাররা কিছু ভিটামিন দিয়ে দেন, প্রেসক্রাইব করে দেন, আমি ভিটামিনগুলো বলছি না, এবং কিছু অয়েন্টমেন্ট দেন, স্টেরয়েড অয়েন্টমেন্ট দিতে পারেন বা অন্য ধরনের অয়েন্টমেন্ট, কি লাগালে আমরা ঠিক হয়ে যাব। কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন নেই। পরের বছর হতে পারে, সেখান থেকে হিতে বিপরীত হতে পারে, সাইড এফেক্ট হতে পারে। আমি এরকমও দেখেছি, একটি পেশেন্ট এসেছিল, সে মানে অনেকে ফর্সা হওয়ার জন্য ক্রিম মাখে, শুনেছি এবং দেখেওছি নিজে। হ্যাঁ, তো সে ফর্সা হওয়ার জন্য দীর্ঘ 3 বছর বা 5 বছর ধরে স্কিনে একটা ধরনের মলম ব্যবহার করতে দিয়েছে, মলমের নামও বলবো না, সেটা ব্যবহার করে আসছে। তার যে স্কিন কালারটা ছিল তার থেকেও নষ্ট হয়ে গেছে, মানে ব্ল্যাকিশ হয়ে গেছে, পুড়ে গেছে। তার জন্য আলাদাভাবে তাকে ট্রিটমেন্ট করতে হলো সেটাকে বেটারমেন্ট করার, কিন্তু সে তার আগের কিন্তু কালারটা ফিরে পেলো না, মিডলে একটা কালার রয়ে গেল। কিন্তু সে আফসোস করে এখন যে আমি কেন, মানুষ যেটা ভগবান যেটা দিয়েছে সেটাকে আমরা পরিচর্যা করলে সেটাই ভালো থাকবো, আমরা এক্সট্রা কিছু করতে গেলেই সেখানেই কিন্তু সমস্যা। আর আপনি যিনি বালিগঞ্জ থেকে ফোন করেছিলেন এই স্কিনের সমস্যা নিয়ে, আপনাকে আমি একটাই কথা বলছি, 2-3 বছর যখন লক্ষ্য করছেন এটাকে অবহেলা করবেন না, এটার একটু সামান্য ট্রিটমেন্টের দরকার রয়েছে। আপনি একটু আমাদের সাথে যোগাযোগ করুন না, আমাদের ল্যান্সডাউন শিশুমঙ্গলের ঠিক অপোজিটে দেশপ্রিয় পার্কের কাছে আমাদের চেম্বার রয়েছে। তো একটু হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে, এনবিপির হেল্পলাইন নাম্বার যেগুলো যাচ্ছে নিচে তলায়, ওগুলোয় কন্ট্যাক্ট করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন। আমরা দেখে নিই আপনার কী সমস্যাটা পার্টিকুলারলি হচ্ছে, তার জন্য নির্দিষ্ট কিছু ওষুধ রয়েছে, সেগুলো দিয়ে দেবো। সেগুলো খেলেই দেখবেন ভবিষ্যতে আর এই সমস্যাটা হচ্ছে না, আর এখন যে প্রবলেমটার মধ্যে আপনি রয়েছেন সেটাও কিন্তু ডিজলভ হয়ে যাবে। একদম। আর পাশাপাশি স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, খুব গুরুত্বপূর্ণ নাম্বারগুলো। অনুষ্ঠান আপনি দেখছেন, কিন্তু অনুষ্ঠান শেষ হলে এনবিপির সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যাবে। কিভাবে তাহলে যোগাযোগকে আপনি বজায় রাখবেন, সেটা হচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, 9830235527 বা 37। প্রত্যেককে অনুরোধ করব এই নাম্বার দুটি মোবাইলে সেভ রাখুন। সমস্যা এখন হোক বা সমস্যা পরে আসুক, যে কোনো সময়, তবে এনবিপি আপনার পাশে, আপনার সাথে কিন্তু থাকবে। কে আছেন ফোনে? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি বাতকুল্লা থেকে বলছি। আমার মেয়ের বয়স 24 বছর। মুখে দাড়ি ওঠে। আচ্ছা। দাড়িটা মানে মেয়েদের রেজার দিয়ে কেটে ফেলে, মানে কেটে দেয়, একদিন না কাটলেই আবার দাড়ি ওঠে। বিয়ে হবে, আনওয়ান্টেড হেয়ার আর কি, এটা আমি একটা প্রবলেম। আপনাকে একটাই কথা বলবো, এটা হরমোনাল একটু প্রবলেমের জন্য হয়, ঠিক আছে? এটা সেইভাবে তো ঠিক করা যায় না। সেটা যদি ভবিষ্যতে সেরকম লাগে, আপনি একবার কৃষ্ণনগর, আপনি বাতকুল্লা থেকে কৃষ্ণনগর তো কাছে হয় না? হ্যাঁ হ্যাঁ, একবার কৃষ্ণনগর চেম্বার রয়েছে আমাদের এনবিপির, একবার এসে একটু দেখে নিলে জিনিসটা ভালো হয়। নিশ্চয়ই বহু টেস্ট বা বহু ডাক্তারবাবুকে দেখিয়েছেন এর জন্য? না, কোনো ডাক্তার দেখাইনি। টেস্ট করিয়েছেন কিছু? একজনকে দেখিয়েছিলাম, হ্যাঁ, বললো ট্রিটমেন্ট করতে হবে, লেজার ট্রিটমেন্ট আছে, এই কথা বললো। হ্যাঁ, লেজার ট্রিটমেন্ট তো মডার্নে রয়েছে। আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করব, একটু একটা কন্ট্যাক্ট করে যে হেল্পলাইন নাম্বারগুলো যাচ্ছে নিচ দিয়ে, একবার কৃষ্ণনগর চেম্বারে আসুন।
সামনাসামনি না দেখে আমি এটা নিয়ে কিছু প্রশ্ন মানে উত্তর দেবো না। সামনে থেকে দেখে যদি মনে হয় কি হ্যাঁ ট্রিটমেন্ট সম্ভব, আমি ওখান থেকেই বলে দেবো হ্যাঁ আপনার এই ট্রিটমেন্টটা সম্ভব, আর আমি 2-1টা রিপোর্ট আপনাকে করতে দেবো ওখান থেকে, ওই রিপোর্টগুলো করাবেন। ওই রিপোর্টগুলো যদি ঠিকঠাক থাকে আমি বলবো এই সমস্যা থেকে আপনাকে আমি 40 থেকে 50% উদ্ধার করে দিতে পারবো। ফুল পারবো না, 40 থেকে 50% পারবো। এটাও যথেষ্ট, অনেকটা। হ্যাঁ অনেকটাই। তো আপনি একবার কাইন্ডলি কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করে নিন, হেল্পলাইন নাম্বারে একটা কন্ট্যাক্ট করে নিন। আর হ্যাঁ, মডার্ন ট্রিটমেন্টে লেজার পদ্ধতি রয়েছে, কিন্তু সেটা কতদিন করবেন, কতটা আপনার জন্য ব্যয় সাপেক্ষ হবে, ওর স্কিনে কোনো সাইড এফেক্ট তার আসবে কিনা, হাজার একটা প্রশ্ন করবেন। নয় একেবারে শেষে গিয়ে যখন এনবিপি হয়তো পারলো না তখন। তবে আমার মনে হয় ডাক্তারবাবু যেটা বললেন যে 40 থেকে 50% কিন্তু ওর সমস্যার সমাধান পাবেন, সেটা কিন্তু অনেকটা। 40 থেকে 50% আপনি যখন কমে যাবে তখন দেখবেন এটা এতটা চোখে কিন্তু পড়বে না। স্বাভাবিক, প্রত্যেকটা মেয়েরই কিন্তু কিছু ফেশিয়াল হেয়ার থাকে, সেটা হয়তো আপনার মেয়ের একটু বেশি, সেটা কিন্তু অতটা নজরে আসবে না। যাক, আপনাদের চট করে একটু বলবো, যারা কলকাতা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু ল্যান্সটাউনে এবং কালীঘাটে চেম্বার পাচ্ছেন, এবং তার পাশাপাশি আপনারা হাতিবাগান চৌমাথার একেবারে পাশে কিন্তু চেম্বার পাচ্ছেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। হেড অফিস মধ্যমগ্রাম এবং সেখানে সোম এবং শুক্র চেম্বার পাচ্ছেন। তবে ফোন না করে কেউ কোনো চেম্বারে কিন্তু পৌঁছে যাবেন না, তাতে আপনাকে হয়তো বাড়ি ফিরে যেতে হতে পারে। কারণ দেখবেন গিয়ে প্রচুর পেশেন্টের একটা চাপ থাকে, তাই আপনাকে যে টাইম দেওয়া হবে, যেদিন টাইম দেওয়া হবে সেদিনই আপনাকে আসতে হবে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পারছেন। পাশাপাশি কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার রয়েছে। মেদিনীপুরের মধ্যে মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার রয়েছে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে, নর্থ বেঙ্গল ঘেঁষা বন্ধুরা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। দূরের বন্ধুদের মধ্যে ত্রিপুরায় পাচ্ছেন, আসামে পাচ্ছেন, দিল্লিতে, মুম্বাইয়ে, বেঙ্গালুরুতে পাচ্ছেন। এছাড়া আরো বেশ কিছু চেম্বার কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের জন্য কিন্তু ওপেন হতে চলেছে। সেই সব গুড নিউজগুলো আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু জানান দিয়ে দেবো। একটু শুনবো এই যে সোরাইসিস নিয়ে আমরা কথা বলছিলাম ডাক্তারবাবু। সোরিয়াসিস এমন একটি রোগ, আয়ুর্বেদে এই স্কিন ডিজিজের মধ্যে সোরিয়াসিস হচ্ছে অন্যতম, যেটা আমাদের কাছে সব থেকে বেশি আসে। তারপরে ভিটিলিগো, সেটিটা আসে। আমি সোরিয়াসিসটা বলি। মেনলি আয়ুর্বেদে স্কিন ডিজিজটা দুটো কারণে হয়। আমাদের শারীরিক দোষ রয়েছে বায়ু, পিত্ত, কফ, এবং আমাদের সুশ্রুত মতে রয়েছে রক্ত। যেখানে আমাদের কফ এবং রক্তটা ভিসিয়েটেড হচ্ছে সেখান থেকেই কিন্তু আমাদের স্কিন ডিজিজটা তৈরি হচ্ছে। যে কোনো স্কিন ডিজিজের জন্য সেই জন্য আয়ুর্বেদে প্রথম কিন্তু টার্গেট থাকে রক্তটাকে পিউরিফাই করা, তারপরে তার অন্যান্য ট্রিটমেন্টগুলো করা। তারপরে কিন্তু আমি সোরিয়াসিসের যে মেন ট্রিটমেন্টটা, কেন সোরিয়াসিস থেকে মানুষ আমাদের কাছে ভালো হচ্ছে, অন্য জায়গায় গিয়ে হচ্ছে না, সেটা আমি ফোনটা নিই তারপর বলছি। একদম। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার ডাক্তারবাবু, আমি রতনগিরি বলছিলাম পাঁশকুড়া থেকে। কোথা থেকে? পাঁশকুড়া। পাঁশকুড়া, আচ্ছা আচ্ছা, বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে ছোটবেলায় ডান পায়ের হাঁটু খুব যন্ত্রণা হতো, ঠিক আছে। এবার ওটার জন্য অনেক ট্রিটমেন্ট হয়েছিল। এবার এই ইদানিংতে দেখছি হাঁটু যন্ত্রণা আবার বেরিয়েছে। ছোটবেলা বলতে ওটা আমার যখন 4-5 বছর বয়স সেই সময় হয়েছিল। এখন বয়স কত? মাঝখানে গ্যাপ ছিল, মানে হয়নি। এখন বয়স কত? আর এখন দেখছি ব্যথাটা বের হচ্ছে। এখন বয়স কত? এখন 28 প্লাস। 28 প্লাস। এমনি খাটাখাটুনির কাজ করতে হয় না কোথাও বসে কাজ করো? বসে কাজ করি। বসে কাজ করো। পায়ে কোনো ফোলা ভাব আছে? হাঁটু দুটো ফুলে গেছে? ফোলা নেই। আচ্ছা, এক্সরে কিছু করিয়েছো এর জন্য? এক্সরে তো এখন হয়নি, সেই সময় হয়েছিল, সেই সময় আর হয়নি আর যন্ত্রণা। সেটা জন্য বলেছিল যে সাইড বাদ বলে, ডাক্তার কিছু বলেছিল, এবং তার জন্য অনেক ট্রিটমেন্ট চলেছিল, প্রায় 6-7 বছর চলেছিল। তারপরে আর তো কোনো কিছু প্রবলেম হয়েছিল না। আমি একটাই কথা তোমাকে বলবো, এর ট্রিটমেন্ট তুমি আয়ুর্বেদ কি আগে করেছো? না না না। ঠিক আছে, টিভিতে শুনতে থাকো, আমি বলছি কি করলে ভালো হয়। তো ছোটোবেলা থেকে 4 বছর বয়স থেকে যদি আমি হাঁটুর ওষুধ খাই, মানে টানা 6-7 বছর উনি খেয়েছেন হাঁটুর ওষুধ, তারপরে আবার 28 বছর বয়সে ফিরে এসছে। তো এখনও যদি আবার 6 বছর 7 বছর খান, আস্তে আস্তে হাঁটুর ডিজেনারেটিভ চেঞ্জ হবে। সাইনোভিয়াল ফ্লুইড যেটা থাকে আমাদের ফিমার ওপরে থাকে বোনটা, ফিমার বোন ওপরে, নিচে টিবিয়া ফিবুলা, মাঝখানে হচ্ছে প্যাটেলা, তার মাঝখানে থাকে হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। সাইনোভিয়াল ফ্লুইডটা যখন নষ্ট হয়ে যায় বা কমতে থাকে তখন কিন্তু বারবারই আমরা বলি পরস্পর হাড়গুলো ঘষা লাগে।
আমি যখনই হাঁটছি, যখনই মুভমেন্ট হচ্ছে, তখনই পরস্পর হাতটা ঘষা লাগছে, এবং ঘষা যখনই লাগে আপনি দুটো হাত ঘষলেও দেখবেন হাতটা গরম হয়। তো হাঁটুতেও দেখবেন যারা বলে হাঁটুতে ব্যথা হচ্ছে, হাঁটুটা গরম হয়ে যাচ্ছে বা ফুলে যাচ্ছে, তো এইগুলো হচ্ছে নর্মাল। আপনার আগে হাঁটুর হাড়গুলোকে প্রোটেক্ট করতে হবে, আগে সাইনোভিয়াল ফ্লুইডের রিপ্লেসমেন্টটা নিয়ে আসতে হবে। সেটা যদি আপনি আয়ুর্বেদের হাত ধরেন, সেটা উইদাউট সাইড এফেক্টে আপনি ভালো থাকবেন। মডার্ন সায়েন্সের যদি হাত ধরেন, পেনকিলার খেতে হবে, স্টেরয়েড খেতে হবে, হ্যাঁ আপনি ভালো থাকবেন, একটা সাময়িক সময়কাল অবধি ভালো থাকবেন, 2 বছর 3 বছর 5 বছর, বা যতক্ষণ ব্যথার ওষুধ খাচ্ছি ততক্ষণ ব্যথাটা কম আছে। যখনই ব্যথার ওষুধ বন্ধ করে দিলাম, 2-3 দিন পরে আবার ব্যথাটা বেড়ে গেল। তো পার্মানেন্ট সলিউশন যদি আপনাকে করতে হয়, আপনাকে এনবিপি আয়ুর্বেদের বা ইউনানি রিসার্চ সেন্টার যেটা রয়েছে আমাদের, তার হাত ধরতে হবে। এখানের যে সমস্ত চিকিৎসকরা আছেন, এনারা টোটাল আয়ুর্বেদিক মতে ট্রিটমেন্ট করেন। আমাদের ট্রিটমেন্ট প্রসিডিওরটা দুভাবে হয়, একটা থ্রু মেডিসিন, একটা থ্রু পঞ্চকর্ম। আমরা যে সমস্ত পেশেন্টকে দেখি মেডিসিনের মাধ্যমে আমরা 70-80% রিলিফ দিতে পারছি, পুরোটা পাচ্ছি না বা 60% পাচ্ছি, তাদের ক্ষেত্রে আমরা সবসময় পঞ্চকর্মটাকে অ্যাডভাইস করি, কারণ পঞ্চকর্মটা সবার পক্ষে অ্যাডভাইস করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এটা মনে হয় কি সবাই নিলে ভালো হয়, কিন্তু সবার তো নেওয়া সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য আমরা ক্রিটিক্যাল পেশেন্টদের ক্ষেত্রে আমরা শুধু বলি কি আপনারা পঞ্চকর্মটা নিন। আপনাকে আমি বলবো, পাঁশকুড়া থেকে ফোন করেছেন, আমাদের মিদনাপুরে, খড়গপুরে, মেছেদায় চেম্বার রয়েছে, যেটা আপনার নিয়ারেস্ট মনে হবে, একটা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে আর দেরি করবেন না, কারণ একটা বয়স এসে গেছেন, 28 বছর বয়স, এরপরে যদি সমস্যাটা হয়, দীর্ঘদিন বাড়তে থাকে, এইভাবে বাড়তে থাকে, তাহলে কিন্তু একটা সময় এসে 50 বছর বয়সে বলবে নি রিপ্লেসমেন্ট করতে হবে, তখন কিন্তু মাথায় হাত পড়ে যাবে। তো আপনাকে বলছি, একটা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আসুন, দেখবেন এনবিপি আয়ুর্বেদের হাত ধরুন, ট্রিটমেন্ট করুন, অবশ্যই ভালো থাকবেন আর সারা জীবনের মতো ভালো থাকবেন। একদম। পাশাপাশি পরের বন্ধুর সঙ্গে চট করে কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? ডাক্তারবাবুকে নমস্কার, দিদিকেও আমার নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি, মিতা রায়চৌধুরী। আমার না গা হাত পা ভীষণ চুলকোয়, মাথাটাও প্রচন্ড চুলকোয়। আজকে 2-3 মাস ধরে এরকম হয়ে যাচ্ছে। কোনো ডক্টর দেখিয়েছেন এই প্রবলেমের জন্য? দেখিয়েছিলাম, কিন্তু কমছে না। ডাক্তারবাবুরা কি প্রবলেম বলছেন? ডাক্তারবাবুরা কিছু বলছেন না, ওই ওষুধ লিখে দিয়ে। এটাই প্রবলেম, অন্য প্যাথিতে ডাক্তারবাবুরা বা অন্য জায়গার ডাক্তারবাবুরা কিছু কথা বলেন না, তারা একদম চুপ থাকে। এটা কি আগে হতো দিদি আপনার? হ্যাঁ, এটা আগে হতো আপনার? না, আগে কোনোদিনও হয়নি, রিসেন্টলি হচ্ছে। 3-4 মাস ধরে হচ্ছে। বয়স কত এখন? 60 বছর। আচ্ছা, কোনো খাবারে অ্যালার্জি বা কোনো ধুলোয় অ্যালার্জি বা সান? আমি অনেকদিন হলো আমি খাবার বলতে বেগুন, তারপরে চিংড়ি মাছ, ডিম এগুলো খাওয়া 2 মাস ধরে বন্ধ করে দিয়েছি। তাতে কি চুলকানিটা কমছে না? কমছে না? না, কমছে না। আচ্ছা, কোনো টেস্ট করিয়েছেন ডাক্তারবাবুরা? সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট বা ইমিউনোগ্লোবুলিন এই ধরনের টেস্ট? হ্যাঁ, অ্যালার্জি টেস্ট একটা দিয়েছে। সেটা করিয়েছেন? হ্যাঁ। যে খাবারগুলো 12 মাসে খাবারগুলো বন্ধ রেখেছেন? সব বন্ধ। আচ্ছা, আইজি বলে কোনো টেস্ট করিয়েছেন? হ্যাঁ, ওটা কত 89 পয়েন্ট কত আছে এরকম। ওটা মোটামুটি ঠিকই আছে। তো আপনাকে আমি একটা কথা বলবো, আমি বলছি একটা কথা, আমি ডাক্তারবাবু আমাকে 1 মাসের ওষুধ দিয়েছিল। হ্যাঁ, ওই ওষুধ খাওয়ার পরে ওই অ্যালার্জি টেস্ট করিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, তারপরে আর আমি করানোর পরে আমার কমছে না। আচ্ছা, আপনাকে কমতে গেলে আমি সেটাই বলছি কি করতে হবে, ঠিক আছে? একটু শুনতে থাকুন। 2-3 মাস ধরে ভুগছেন, ওনার রিপোর্ট হয়েছে, আইজিটা নর্মাল রয়েছে এবং স্যাটের মধ্যে কিছু খাবার বাদ গেছে। আর আমরা অ্যালার্জি হলেই এটা ভাবি কি ডিম, চিংড়ি মাছ, বেগুন, পুঁই শাক এগুলো খাওয়া যাবে না, কিন্তু সেটা একদমই কথা নয়। আটা থেকে হতে পারে অ্যালার্জি, আম থেকে হতে পারে অ্যালার্জি, কলা থেকে হতে পারে অ্যালার্জি, বিভিন্ন জিনিস থেকে। আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করব, ব্যারাকপুর থেকে ফোন করেছিলেন, ব্যারাকপুর থেকে আমাদের নিউ ব্যারাকপুর চেম্বারটা খুব কাছে, সোদপুর হয়ে চলে আসবেন, একবার এসে দেখিয়ে যান। কারণ দীর্ঘদিন ধরে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ খাওয়া, যেটা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ খেলে অনেকের ঘুম পায়, অনেকের একটু লেথার্জি লাগে, স্বাভাবিক কাজকর্ম করতে অসুবিধে হয়। তো আপনাকে একটু বলবো কি আয়ুর্বেদিক মেডিসিনের হাত ধরুন। আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে এই যে অ্যালার্জি যে প্রবণতাটা আপনার আছে, আমাদের আয়ুর্বেদিক মেডিসিনে কিন্তু কি আছে আমি বললাম, সবসময় যে কোনো স্কিনের রোগের ক্ষেত্রে আমরা ব্লাডটাকে কিন্তু আগে পিউরিফাই করি, কারণ আমরা ধরেই নিই, প্রত্যেকটা ভালো আয়ুর্বেদিক চিকিৎসক বা এনবিবি ডাক্তাররা ধরেই নেন কি স্কিনের রোগ ধরে নিই, মানে কি এটা আমাদের বইতে শাস্ত্রতেই লেখা আছে, যেটা 5000 বছর আগে লেখা রয়েছে। স্কিনের রোগ মানেই তাতে হচ্ছে আমাদের রক্তটা এবং আমাদের কফ বলে যে শারীরিক দোষ, সেটা কিন্তু দূষিত।
তো আমাদের প্রথম টার্গেট হয় রক্তটাকে পিউরিফাই করা। রক্তটাকে অটোমেটিক পিউরিফাই করলে আপনার এই ধরনের অ্যালার্জির সমস্যা বা এই সোরিয়াসিসের সমস্যা, ভিটিলিগোর সমস্যা, এগুলো অটোমেটিক যাবে। তারপরে কফ দোষটাকে আমরা কমাবো, তার জন্য যদি পঞ্চকর্ম লাগে পঞ্চকর্ম দেবো, রক্তের দোষ কমানোর জন্য যদি রক্তমক্ষণ লাগে রক্তমক্ষণ দেবো, এবং মেডিসিন তো অবশ্যই আছে। আপনি একটু কষ্ট করে একটু হেল্পলাইন নাম্বারের নাম লিখিয়ে আমাদের ব্যারাকপুর, নিউ ব্যারাকপুর চেম্বারে একটু দেখিয়ে নিন। আমি আশা করছি খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। একদম। পরের বন্ধু কি বলছেন? নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন, কি প্রবলেম দাদা? প্রবলেম ওই প্রেসার, মানে হাই প্রেসার। প্রেসার কত আছে আপনার? একটু ডাক্তারবাবুকে জানান। প্রেসার আপ ডাউন প্রচুর হয়, মানে কখনো নরমাল থাকে আবার আপ ডাউনও হয়, ঠিক আছে? আপ ডাউনটা বেশি হয়। প্রেসারে কটা ওষুধ খান? প্রেসারের ট্যাবলেট না খেলে ভুলে গেলে ওটা দিয়ে প্রবলেমটা বেশি। প্রেসারে কটা ওষুধ খান? হ্যাঁ বলুন। কটা মেডিসিন খান প্রেসারের? প্রেসারের একটাই খাই সারাদিনে, ওই আপনার নেভিকাটটি। আর হচ্ছে আর অন্য কোনো হার্টের সমস্যা বা কোলেস্টেরল বা সুগার রয়েছে? কোলেস্ট্রলটা আমি এখনো করাইনি, তো আমার মনে হয় কোলেস্ট্রল হয়তো মানে শরীরটা প্রবলেম হয় ওইটা। আপনি অ্যালোপ্যাথি ওষুধ সারাদিনে ওই একটাই খান প্রেসারের, তাই তো? হ্যাঁ, প্রেসারের আর গ্যাসের। আচ্ছা, প্রেসার লাস্ট কত দেখিয়েছেন? লাস্ট ওই 192/100/115 আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। এটা হচ্ছে আনকন্ট্রোলড হাইপারটেনশন। আনকন্ট্রোলড হাইপারটেনশন কিন্তু আমাদের কালকে সিকেডি নিয়ে বলছিলাম কি আমাদের ডায়াবেটিস মেলাইটাস আর এই যে হাইপারটেনশন রোগটি রয়েছে, এই দুটো কিন্তু কিডনি ক্ষতি করার মাস্টার লোক। তো এবং কি হাইপারটেনশন যখনই থাকবে আমাদের ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে, আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে। তো ওনার ক্ষেত্রে যে প্রেশারটা বলছেন, উনি একটা ওষুধ খেয়ে 190/110 প্রেশার, এটা অনেকটাই বেশি প্রেশার। যে ডাক্তারবাবুকে উনি দেখিয়েছেন সেই ডাক্তারবাবুকে ওনার ইমিডিয়েট দেখানো দরকার, কারণ প্রেশারের ওষুধের ডোজ সবসময় চেঞ্জ হয়। যেনাকে দেখিয়েছেন ওনার সঙ্গে হয়তো ফলো আপ করেননি, ডাক্তারবাবু একটা ওষুধ 5 মাস আগে লিখে দিয়েছিলেন, ওটাই খেয়ে যাচ্ছেন। কিন্তু ডাক্তারবাবুকে দেখিয়ে অবশ্যই আগে ইমিডিয়েট প্রেশারটাকে কমানো দরকার, নইলে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হতে পারে। আপনার মাথা ঘুরতে পারে, মাথা ঘুরে বাথরুমে পড়ে যেতে পারেন, রাত্রিবেলা স্ট্রোক হয়ে যেতে পারে। তারপরে না আপনি একটু সুস্থ হলে এনবিপিতে আসবেন। অবশ্যই প্রেশারে ভালো ওষুধ আমাদের রয়েছে, কিন্তু আগে এই সার্টেন এই স্ট্যাট সময়টা আমি সবসময় বলবো, যে কোনো এমার্জেন্সি, আপনার হাত কেটে গেল, পা কেটে গেল, একটা অপারেশন, অ্যাক্সিডেন্ট, আপনি সবসময় আগে নিজেকে সুস্থ করে নিন। আমাদের মেডিকেল সায়েন্সটা তৈরি হয়েছে এই জন্যে। আয়ুর্বেদ রয়েছে, হোমিওপ্যাথি রয়েছে, ইউনানি, সিদ্ধা, আমাদের মডার্ন সায়েন্স রয়েছে। আপনি যান না, আপনি যেখান থেকে যেটা বেস্ট পাবেন। আমরা কি বাচ্চার জন্য, যখন আমাদের বাচ্চা হয় তার জন্য যেটা যেখান থেকে ভালো হয় সেখান থেকে আমরা কিনে নিয়ে আসি। এই দোকান থেকে প্যান্টটা কিনলে ভালো হয়, ওই দোকান থেকে জামাটা কিনলে ভালো হয়। তো সেই রকমই আপনারাও করুন, কি এইখান থেকে এই রোগের ট্রিটমেন্টটা করলে ভালো হয়, ওইখান থেকে ওই রোগের ট্রিটমেন্টটা করলে ভালো হয়। তবেই দেখবেন সুস্থতার পথে আপনারা এগিয়ে যাবেন। আর ভবিষ্যতে একটা প্যাথির পেছনে দৌড়াতে হবে না, 15 বছর 20 বছর নষ্ট করতে হবে না, এতগুলো গাদা গাদা টাকা নষ্ট করতে হবে না, মানসিকতা নষ্ট করতে হবে না। আয়ুর্বেদের হাত ধরুন, অবশ্যই ভালো থাকবেন। আর আপনাকেও আমি বলছি, মিদনাপুর থেকে ফোন করেছিলেন, একটু প্রেশারটা কন্ট্রোল করে আমাদের এনবিপির ক্লিনিকে আসুন, অবশ্যই এর ট্রিটমেন্ট পাবেন। একদম। যেহেতু এমার্জেন্সি একটা কেসের মধ্যে আপনি চলছেন, সেখানে আপনি আপনার ডক্টরকে দেখিয়ে দিন। ভাবতেই পারেন আমি যদি ভালো হয়ে যাই কেন যাব, কারণ আপনি কিন্তু ভালো হলেন না। ভালো হওয়ার জন্য এনবিপিতে আসতে হবে, সারাটা জীবন নিজেকে সুস্থ রাখার জন্য এনবিপিতে আসতে হবে। তবে যে মেডিসিনগুলো খাচ্ছেন সেই ডক্টরের একটা অ্যাডভাইস নিয়ে তারপরে আসুন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে রীতা চন্দ্র বলছি। বর্ধমান থেকে একটু জোরে বলুন, কি প্রবলেম হচ্ছে? আমি বর্ধমান থেকে রীতা চন্দ্র বলছি। হ্যাঁ বলো, কি প্রবলেম হচ্ছে? বলছি আমার গালে কেমন শীত শীত কালো কালো দাগ হয়ে যাচ্ছে হঠাৎ দেখছি, মানে এর জন্য আমি কি করব বুঝতে পারছি না, মেসেজটা কিনা তাও বুঝতে পারছি না। কাউকে কোনো ডাক্তারবাবু দেখিয়েছো বা কোনো বিউটিশিয়ান দেখিয়েছো? না না না, আমি ডাক্তারও দেখাইনি, কোনো বিউটিশিয়ানের কাছেও যাইনি। আর কিছু মাখলে আমার মুখটা ভীষণ চুলকায়। তো এইভাবেই চলবে নাকি সারাজীবন? না, তা চলবে না, তার জন্যই ফোনটা করলাম। তার জন্য হেল্পলাইন নাম্বার আছে, একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে বর্ধমানের অ্যাপয়েন্টমেন্ট নাও এনবিপির, ঠিক আছে? নিয়ে এসো, ওই ছোপ দাগ বেঁচে দেওয়া হয়েছে না কি প্রবলেম হয়েছে সেটা দেখে ট্রিটমেন্ট করো। নইলে যত বয়স বাড়বে এই কালো ছোপ দাগ বাড়তে থাকবে, ভবিষ্যতে গিয়ে আর এটা কিন্তু শেষ হবে না, এটা ভয়ঙ্করভাবে বেড়ে যাবে, বুঝতে পারলে? তুমি একটা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে বর্ধমান চেম্বারে একটু এসে দেখিয়ে যাও, ঠিক আছে?
ওকে চলো, আর টিভির সামনে থাকো। আমরা অনুষ্ঠানের শুরুতেই ডাক্তারবাবু একটা কথা বলেছিলাম, স্কিনের প্রবলেমে একেবারে সরাসরি চেম্বারে কিন্তু পৌঁছে যায়, কারণ এটা যদি তোমার ফ্রেকলসের সমস্যা হয় না, আজকে 4টে থাকলে কালকে 8টা, তারপরের দিন কিন্তু 16টা, তারপরের দিন 32টা হয়ে যাবে, এই হারে কিন্তু বাড়তে থাকে। মাত্র এই কটা বছর বয়স তোমার, কত 23 না 24 বললো, তো এই বয়সে কেন তোমার মুখে কালো দাগ থাকবে? এই বয়সে তো তোমার একটা চকচকে স্কিন থাকবে, যে স্কিন থেকে অন্যরা ঝলসে যাবে। তো তার জন্য বলবো যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, স্কিন ওরিয়েন্টেড প্রবলেম যাদের রয়েছে প্রত্যেককে বলবো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন। হ্যাঁ, লাইভ অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে কি আমরা ফোন করতে পারবো না সেই অধিকার নেই, অবশ্যই আছে। ফোন করুন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, কিন্তু কথার পর দেখবেন ডাক্তারবাবু এই কথাটাই বলবেন যে স্কিনের প্রবলেম, একবার চেম্বারে আসুন, না দেখে কিছু বলতে পারবো না। সে কারণে বলবো 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বার নোট করে রাখুন, ফোন করুন আর কিন্তু কথা বলুন। সব থেকে ক্রিটিক্যাল স্কিনের প্রবলেম সোরাইসিস, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, সোরিয়াসিস নিয়ে আমি একটু বলে দিই, কারণ সোরিয়াসিস হচ্ছে মেন কথাটা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের সাইকোসোমাটিক ডিসঅর্ডার, মানে এটা কোনো কারণ নেই। সাইকোসোমাটিক ডিসঅর্ডার মানে কি, এটা আমরা যত চিন্তা করবো ওই রোগটা তত বাড়বে। আমাদের মেডিসিনের মাধ্যমে ধরুন ট্রিটমেন্ট হয় 70%, কিন্তু এর জন্য কাউন্সিলিংও লাগে, মেন্টাল কাউন্সিলিং, যেখানে কিন্তু আয়ুর্বেদ হচ্ছে দ্য বেস্ট। কারণ আয়ুর্বেদে একমাত্র বলেছে কি শারীরিক দোষের কিভাবে ট্রিটমেন্ট করা হয়, যেটা শরীরগত রয়েছে, এবং মানসিক রোগ হলে তার কিভাবে ট্রিটমেন্ট করা হয়। তো যাদের ক্ষেত্রে সোরিয়াসিস রয়েছে, ডাক্তাররা ট্রিটমেন্ট করছেন, যারা এনবিপি আন্ডারে ট্রিটমেন্টে আছেন, একটা কথা মাথায় রাখবেন, আপনারা যেমন মেডিসিনটা খাচ্ছেন, আমরা চেম্বারেও এই কথাটা আপনাদের বারবার বলে দিই, আপনারা যেমন মেডিসিনটা খাচ্ছেন খাবেন, যাদের পঞ্চকর্মের দরকার রয়েছে পঞ্চকর্মটা নেবেন, আর যেটা বলেছি বেশি চিন্তা করবেন না। বাসে উঠছেন, একটু লোকাচ্ছেন কি আমাকে দেখে লোক কী ভাবছে, আপনাকে কেউ দেখছে না, আপনি সুস্থ হওয়ার জন্য এনবিপিতে এসছেন, আপনি সুস্থ হবেন, আপনি ভালো হবেন, আপনি ভালো থাকবেন। তো এই চিন্তা ভাবনাটা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে, তবেই কিন্তু সোরিয়াসিস 100% হচ্ছে কিউরেবল। অনেকে বলে না সোরিয়াসিস কিউরেবল নয়, সোরিয়াসিস হলে এটা আবার ফিরে আসতে বাধ্য হয়। আমার এরকম বহু পেশেন্ট রয়েছে, দেখা এনবিপিতে দেখেছি, যে যারা দিল্লি থেকে পেশেন্ট এসে আমায় দেখিয়ে গেছে, ব্যাঙ্গালোর থেকে, তাদের কাছে এখন সোরিয়াসিস বলে জিনিসটাই নেই, তারা এখন অন্য পেশেন্টদের নিয়ে আসে আমার কাছে তাদের ট্রিটমেন্ট করানোর জন্য। সেই জন্যেই আমি বলছি এই যে সাইকোসোমাটিক ডিসঅর্ডার এই টার্মটা রয়েছে, এইটাকে আপনাদেরই ঠিক করতে হবে। আপনাদের ভাবতে হবে কি হ্যাঁ আমরা এই রোগ থেকে অবশ্যই মুক্তি পাবো, ডাক্তারবাবু যেভাবে বলেছেন সেটা আমরা মেনে চললে অবশ্যই আমরা এর থেকে ভালো থাকবো। দেখবেন অবশ্যই ভালো হয়ে যাবেন উইদিন কিছু দিনের মধ্যেই। কারুর ক্ষেত্রে সেটা 6 মাস, কারুর ক্ষেত্রে 1 বছর, কারুর ক্ষেত্রে 1.5 বছর লাগতে পারে, কারণ সেটা রোগের পরিধি ভেবে দেখতে হবে। কেউ 20 বছর ভুগেছেন, কেউ 10 বছর, কেউ 5 বছর। যে যত কম ভুগবেন সে তত তাড়াতাড়ি সুস্থ হবে। একদম। তবে ডাক্তারবাবু খুব ভালো একটা কথা বলেছেন, সোরিয়াসিস নিয়ে কিন্তু অনেকেরই মনে একটা ভীষণ খুঁতখুঁতে ব্যাপার থাকে যে আমাকে একঘরে হয়ে যেতে হবে, আমি কারোর সামনে যাব না, কারোর সামনে গেলে লোকে আমাকে দেখে ঘৃণা করবে। একদম না, কিচ্ছু ভাববেন না, কারোর কথা ভাববেন না, শুধু নিজের কথা ভাবুন, নিজেকে ভালো করার কথাটা ভাবুন, তাহলেই তাড়াতাড়ি আপনি ভালো হবেন। কিন্তু কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কালীঘাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? আমার বয়স হলো 35 বছর বয়স। আমার সমস্যা হলো হাই প্রেসারের সমস্যা। মানে 35 বছর হাই প্রেসারের সমস্যা? কটা ওষুধ খান? হ্যাঁ, ওষুধ না খেলে মোটামুটি বাঁচবো না, মানে এরকম। না না, বাঁচতে হবে তো, তার জন্য তো এনবিপি আছে। বলছি কটা ওষুধ খান? হ্যাঁ, প্রত্যেকদিন একটা করে ওষুধ খেতে। সকালে না রাত্রে? না, ওটা সকালবেলা খাই। সকালবেলা। কতদিন ধরা পড়েছে? এটা হয়ে গেল প্রায় 2-2.5 মাসের মতন হয়ে গেছে। 2-2.5 মাস। এখন প্রেসার নরমাল রয়েছে? এখন নরমাল আছে, তবুও মাঝে মাঝে মানে হাই হয়ে যায়, ওষুধ খাচ্ছি তবুও হাই। মাথা ব্যথা, মাথা ঘোরা, ঘাড়ে যন্ত্রণা এগুলো কিছু রয়েছে? ওটা মানে রেগুলার থাকে না। আচ্ছা, যখন একটু মানে যন্ত্রণা হয় তারপরে যে প্রেসারটা চেক আপ করলে তখন দেখা যায় যে প্রেসার হাই আছে। আপনি কি প্রেসারের জন্য আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে চাইছেন? হ্যাঁ একদমই। আমি ওই ট্যাবলেট ওষুধ না খেয়ে আমি মানে কিভাবে সুস্থ থাকবো সেই জন্যই ফোন করি। অবশ্যই আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। আগেও একজন ফোন করলেন যার অনেকটাই বেশি প্রেশার, আর এখন হচ্ছে এই যে আমাদের এজটা, আমাদের যে এজ গ্রুপটা কলেজ লাইফের পরে বেরিয়ে যাচ্ছে, মানে 26 থেকে 40 অবধি, এই এজ গ্রুপের মধ্যে 30 থেকে 40% সবাই হাইপার টেনশনের রোগী হয়ে যাচ্ছে। কারণ এখনকার লাইফস্টাইল, ওয়ার্ক স্টাইল বা প্রেশার যেটা অনেক বেড়ে গেছে, সেই জন্য তারা এই রোগের মধ্যে ঢুকে পড়েছেন। আপনাকে একটাই কথা বলবো, হ্যাঁ এর আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে,
মডার্নের মেডিসিন খাওয়ার আপনার দরকার নেই। আপনি কালীঘাট থেকে ফোন করেছেন, ল্যান্সডাউনে আমাদের চেম্বার রয়েছে, যেটা খুবই কাছে আপনার ওখান থেকে, শিশুমঙ্গলের ঠিক অপোজিটে, আপনার ওখান থেকে হয়তো 10-15 মিনিট লাগবে। হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। এনবিপির বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকরা রয়েছেন, যাদের মাধ্যমে আমাদের এনবিপির সমস্ত চেম্বারগুলো চলে, এবং প্রত্যেকটা ডাক্তারবাবু, আমাদের ডক্টর বিনোদ শর্মা ডাইরেক্টর থেকে শুরু করে ডক্টর এন ভট্টাচার্য এবং ডক্টর শর্মা, ডক্টর সুলতানা, ডক্টর দে, এছাড়া ডক্টর হালদার রয়েছেন, আরও চিকিৎসক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীকালে আরও হবেন, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আয়ুর্বেদকে ভালোবেসে এই সংস্থার সাথে যুক্ত হয়েছে। যেখানে দেখেছে কি হ্যাঁ আয়ুর্বেদের মাধ্যমে মানুষ ভালো হচ্ছে, এই সংস্থাটা ভালোভাবে তার ট্রিটমেন্ট করছে, লাইন অফটা মেনে ট্রিটমেন্ট করছে, সেই জন্যই কিন্তু এত ভালো ভালো চিকিৎসকরা এই সংস্থার সাথে আছেন। তো আপনাকে আমি একটাই কথা বলবো, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা জিজ্ঞেস করুন কি আমি ল্যান্সডাউনে দেখাতে চাই, কবে কবে চেম্বার আছে, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট দিন। কারণ বিনা অ্যাপয়েন্টমেন্টে কিন্তু কোনো পেশেন্টই দেখা হয় না। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন, অবশ্যই ভালো থাকবেন। একদম। আর পরের বন্ধু কি বলছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে রাজীব বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন রাজীব বাবু, কি প্রবলেম হচ্ছে? প্রবলেমটা হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠলেই মানে হাঁচি হচ্ছে এবং চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আচ্ছা। আর বাইরে বেরোলেও মানে রোদেও বেশিক্ষণ থাকলে সেরকমই হচ্ছে, মানে চোখ মুখ লাল হয়ে মানে হাঁচি এরকম হচ্ছে। এটা কি এই বছরে হচ্ছে না আগেও হতো? না না, এটা হয় আমার প্রত্যেক বছর হয়। তো এটা তো অ্যালার্জিক প্রবলেম, এর জন্য ডাক্তারবাবুকে দেখাননি কোনো? ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, তো তিনি ওই অ্যালার্জির ওষুধ দিয়েছিলেন, কিন্তু কমছে না কিছুতেই। মানে ওষুধ খেলে ভালো, আবার ওষুধ যখন ধরুন খাওয়া ছেড়ে দিচ্ছি তখন আবার। কোনো রিপোর্ট করিয়েছিলেন রিসেন্ট, আইজি বা স্যাট এই ধরনের? না না, রিপোর্ট করানো হয়নি। বা ইএসআর কিছু করানো হয়েছিল? না না না। তো আমি আপনাকে একটা কথা বলবো, বর্ধমান থেকে বলছেন বললেন তো? হ্যাঁ হ্যাঁ। তো বর্ধমানে একবার চেম্বারে চলে আসুন, ঠিক আছে? কারণ এটা নিয়ে তো সারা জীবন কাটাবেন না। একদম, শুনতে থাকুন আপনি। হ্যাঁ। তো ওনাকে আমি একটাই কথা বলবো, এই অ্যালার্জির প্রবলেমগুলো বিভিন্ন জিনিস থেকে হয়, খাওয়ার থেকে হতে পারে। ওনার যেটা আছে সান অ্যালার্জি আছে, ওনার ঘরের মধ্যেও হচ্ছে এটা কোল্ড অ্যালার্জি হতে পারে বা ডাস্ট অ্যালার্জির মধ্যে আসতে পারে, বা কোনো খাবার থেকে অ্যালার্জিটা আসতে পারে। তো আমি কি সারা জীবন অ্যালার্জির ওষুধ খেয়ে থাক নাকি? আমি জিনিসটাকে গোড়া থেকে ঠিক করবো না। আমি স্কিন নিয়ে প্রোগ্রামটা এই জন্যই করেছিলাম, স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, অ্যালার্জিটাও তার মধ্যে পড়ে। তো আপনাকে একটাই কথা বলবো, এর খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। আর আমি জোর গলায় বলবো এর একটাই কারণ আমি জানি বা আয়ুর্বেদের ভালো চিকিৎসকরা জানেন বা এনবিবির সমস্ত চিকিৎসকরা জানেন কি ব্লাডকে যদি আমরা পিউরিফাই করতে পারি আয়ুর্বেদের মাধ্যমে, তাহলে কিন্তু যে কোনো স্কিন ডিজিজকে আমরা সুস্থ করতে পারবো, যে কোনো অ্যালার্জির প্রবলেমকে সুস্থ করতে পারবো। সোরিয়াসিস হোক না কেন, ভেটিলিগো হোক না কেন, যে কোনো রোগ, এক্সিমা হোক না কেন, সেটা ড্রাই ওয়েট বা এই ধরনের অ্যালার্জিক প্রবলেম হোক না কেন। তো আপনাকে আমি একটাই কথা বলছি, আপনি একটু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কবে আপনার আসতে সুবিধা হবে দেখে একটা ছুটি দেখে চলে আসুন। আপনার যে সমস্ত প্রিভিয়াস প্রেসক্রিপশন রিপোর্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবেন, কারণ ওগুলো ডাক্তাররা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন কি কতদিন ধরে কী ধরনের ওষুধ খাচ্ছেন আপনি। তো অবশ্যই আমি আপনাকে বলছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন থ্রু আয়ুর্বেদ, থ্রু এনবিপি। একদম। আর সে কারণে নোট করেছেন তো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেল্পলাইন নাম্বারগুলো নোট কিন্তু করতেই হবে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে এই নাম্বারটা পাওয়া একটু মুশকিল হয়ে যায়, যদিও সোশ্যাল সাইটে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার বলে সার্চ করলেও কিন্তু আপনারা বহু অনুষ্ঠান পেয়ে যাবেন। 9830235527 বা 37 এই নাম্বারে আপনাদের ফোন করতে হবে। কলকাতার বন্ধুরা কালীঘাট, ল্যান্সডাউন এবং হাতিবাগান চৌমাথার একেবারে পাশে চেম্বার কিন্তু পাচ্ছেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বালটিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে চেম্বার পাচ্ছেন। হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম। সোম আর শুক্র মূলত চেম্বার থাকে। অবশ্যই কিন্তু আপনারা ফোন করে কিন্তু যোগাযোগ করবেন। তার পাশাপাশি একটু বলে রাখবো যে আপনারা দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পারছেন, এবং অবশ্যই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে অন্যান্য চেম্বারগুলোর জন্য। যেমন আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে কিন্তু চেম্বার আপনাদের জন্য রয়েছে। এছাড়া কিন্তু আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন মিদনাপুরের বন্ধুরা মেচেদা, হেরিয়া, খড়গপুরে কিন্তু চেম্বার পাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও কিন্তু আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। ত্রিপুরা, আসামে চেম্বার পাচ্ছেন। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতেও কিন্তু চেম্বার পাচ্ছেন। আর সবকিছুর জন্য কিন্তু একটু হেল্পলাইন নাম্বারে ফোন করা কিন্তু বাধ্যতামূলক, করতেই কিন্তু হবে। আর আমরা সোরিয়াসিসের আর কোন দিকটা নিয়ে একটু শুনবো না? আমি আর একটা কথা, আপনি প্রোগ্রামের শুরুতে বলেছিলেন কি স্কিন ডিজিজ সামনে থেকে দেখলে ভালোভাবে বোঝা যায়। কেন বলছেন এই কথাটা? কারণ আমি দুটো রোগের মধ্যে ডিফারেন্স করছি, কারণ এটা আমাদের মডার্ন সায়েন্স হোক বা আয়ুর্বেদিক সায়েন্স বা যে কোনো সায়েন্সের ক্ষেত্রেই আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রয়েছে, যেটাকে আমরা ডিডি বলি। মানে দুটো রোগকে দেখতে এক বা তিনটে রোগকে দেখতে এক, কিন্তু রোগ তিনটেই আলাদা।
সেই তিনটে না দেখলে বুঝতে পারবো না। পেশেন্ট কিন্তু মুখে ভায়া ফোন বা এইভাবে বলবে, এমনভাবে বলবে সব এক, মনে হবে এই রোগটাও হতে পারে, ওই রোগটাও হতে পারে, ওই রোগটা। আমার কাছে এরকম 2-4 জন পেশেন্ট ছিলেন যারা প্রথমে আমাকে ভিটিলিগো ভেবে ট্রিটমেন্টে আন্ডারে আসেন, তারা থ্রু অনলাইন আমার কাছে ট্রিটমেন্ট করেছিলেন প্রথমে। তো তারপরে আমার সন্দেহ হয় আমি যে সমস্ত ওষুধ দিই তাতে তাদের বেড়ে যায়, সেটা আমি তখন বুঝতে পারি কি না এটা এই রোগ নয়। সেই জন্য আমি সবসময় বলি কি স্কিনের রোগ হলে আপনারা আমার কাছে আসুন, আমি দেখি তারপর। কারণ ডিকয়েড লুপাস এরিথ্রোমেটোসাস বলে একটা রোগ আছে, DLE, সেটা কিন্তু পুরোটাই সেথির মতো, পুরো সাদা দাগ হয়ে যাবে। কিন্তু এর একটাই বৈশিষ্ট্য আপনি পাবেন, এটা পিঠের ওপরে প্রজাপতির মতো একটা সাদা দাগ পাওয়া যায়, ওইটুকুনি হচ্ছে ডিফারেন্স। বাকি পুরোটা সাদা, যেমন হাতে সাদা হতে পারে বা কোনো ইয়ে সাদা হতে পারে, কানের পাশে সাদা হতে পারে। কিন্তু স্পেশালি আপনি এটা পাবেন ওই DLEর পেশেন্টদের ক্ষেত্রে, পিঠের ওপরে একটা সাদা প্রজাপতি, একদম প্রজাপতির মতো দাগ থাকবে, তখনই বোঝা যাবে কি এটা DLEর পেশেন্ট। তখন তার ট্রিটমেন্টটা আলাদা হবে, ভিটিলিগোর ট্রিটমেন্টটা আলাদা হবে। সেই জন্য আমি বলি যে কোনো স্কিনের পেশেন্ট, যারা সোরিয়াসিস হোক, সোরিয়াসিসের সাথে অন্য রোগ আসতে পারে, ভিটিলিগো হোক, এক্সিমা হোক, আপনারা আসুন। স্কিনের রোগকে সবসময় দেখে ভালো হয়, মানে দেখে ট্রিটমেন্ট করলে ভালো হয় একদম। আর পাশাপাশি একটা কথা বলবো, অনেকের মনে একটা প্রশ্ন থাকবে, আয়ুর্বেদ পারে সব রোগের ট্রিটমেন্ট করতে, আয়ুর্বেদের বাকি সংস্থাগুলো কি পারে আমি জানি না, তবে NBP ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে না একেবারে অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসকেরা কিন্তু থাকেন। অন্য কোথায় কারা থাকেন বলতে পারবো না, কিন্তু এখানে প্রত্যেকজন চিকিৎসক একেবারে কিন্তু সার্টিফাইড চিকিৎসক, এবং তারা পড়াশোনা দীর্ঘদিন আয়ুর্বেদের যা যা পড়াশোনা সবটা করে আসেন। আর সে কারণে তাদের কথা শুনেও কিন্তু সেই বিশ্বাসটা আমার মনে হয় আপনাদের মনেও কিন্তু অনেকটা পোক্ত হয়ে যায়। কে আছেন এবার বলুন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ বলছি, আমি হাওড়া থেকে কথা বলছিলাম। তো আমার প্রবলেমটা হচ্ছে, আমার প্রথম সমস্যাটা হয়েছে আমার বাঁ হাঁটুতে ব্যথা হয় এবং ভারী জিনিসপত্র তুললে ব্যথা হয়। যেহেতু আমি দীর্ঘদিন থেকে আমি মানে এই ভারী কাজকর্মগুলি করে আসছি। আর হচ্ছে আপনার ওই আমার প্রবলেম রয়েছে, গ্যাস্ট্রোর সমস্যা রয়েছে। আমি প্রথমে এই যে হাঁটুতে ব্যথা হয়, এটা ভেতরের কোনো একটা অংশের আর কি এই জিনিসটা ব্যথা রয়েছে, কিন্তু কোথাও আমি পড়ে যাইনি। বা আপনার বয়স কত এখন? আমার বয়স হচ্ছে এখন ওই 30 বছর। 30 বছর। হাঁটুর এক্সরে কিছু করিয়েছেন? না সেরকম কিছু করে নাই, যেহেতু খুব হাঁটু চলতে গেলে মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে। না এটাকে কি আপনি বাড়তে দেবেন না এই অবস্থা থেকে ট্রিটমেন্ট করবেন? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি বলছি এই জিনিসটাকে কি আপনি বাড়তে দেবেন না ট্রিটমেন্টের আন্ডারে আসতে চাইছেন? আমি প্রথমে তো দেখাতে চাইছি, ওই জন্যই তো আমি আপনাকে বললাম। হাঁটুতে কোনো ফোলা ভাব রয়েছে? না না হাঁটুতে না, মানে পিছন সাইডটা, এটা শিরার কোনো ভিতরে পোরশনে ব্যথাটা আছে। না হাঁটুর পিছনে হচ্ছে না সেরকম? কোন জায়গাটায় হচ্ছে পার্টিকুলারলি বলুন? এটা হচ্ছে আমার হাঁটুর মানে একদম ভেতরের অংশটা, পায়ের ভেতরের অংশটায়। আচ্ছা ঠিক আছে। আর অন্য কোনো সমস্যা হচ্ছে? না অন্য কোনো সমস্যা, আমার গ্যাস্ট্রিক প্রবলেম রয়েছে, ওর থেকে কি হচ্ছে কিনা আমি জানি না। না ওর থেকে হচ্ছে না, আপনি টিভিতে, হ্যাঁ টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। ওনার যেটা হাঁটুর ভেতরে হচ্ছে, তো হাঁটুর ভেতরে অস্টিও আর্থারাইটিসও হতে পারে, টিবিয়াল স্পাইকিং যেটা বলি, কারণ আমাদের টিবিয়া যে হাড়টা আছে ওটা হাড়ে হাড়ে ঘষা লাগতে লাগতে আলপিনের মতো হয়ে যায়। আলপিনটা খোঁচা মারে ওপরের হাড়ে, সেখান থেকে ওই ভেতর থেকে ব্যথা আসছে ওটা মনে হতে পারে। তো টিবিয়াল স্পাইকিং থেকে হতে পারে, বা কোনো টেন্ডনের সমস্যা হলো, কোনো মাসকুলার স্প্যাজম হলো, সেখান থেকে হতে পারে। আপনি একবার সব থেকে ভালো হয় একটু দেখিয়ে নিন, কারণ আমি আজকে যতগুলো হাঁটুর ব্যথার পেশেন্টের ফোন পেলাম তার মধ্যে 2-1 মনে হয় 60-62 বছর বয়সের, আর বেশিরভাগটাই কম এজের, কেউ 28 বছর, কেউ 30 বছর। আপনি একবার দেখিয়ে নিন। আর গ্যাস্ট্রিকের যে সমস্যাটা আছে এটা খুব একটা বড় সমস্যা নয়, কিন্তু খাওয়া দাওয়াটা সময় মতো করতে হবে, তেল ঝাল মশলাটা কম খেতে হবে, এবং গরম চা বা কোল্ড ড্রিঙ্কস এই ধরনের জিনিসগুলো কম খেতে হবে। ডাল ভাত খাবেন সেগুলোকে জুড়িয়ে খাবেন, কিন্তু সময় মতো খেতে হবে। 1 ঘন্টা ছাড়া ছাড়া দুগাল মুড়ি হলো, একটা বিস্কুট হলো পেটের মধ্যে দিতে হবে। এবং আপনি হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, আপনি নোট করে একটু হাওড়া থেকে ফোন করেছেন, হাওড়ার কাছাকাছি কোনো চেম্বারে একটু দেখিয়ে নিন। হাঁটুর যে সমস্যাটা বলছেন ভেতর থেকে প্রবলেম হচ্ছে, তার জন্য কয়েকটা রিপোর্টও আপনার দরকার রয়েছে, সেগুলো আমরা করতে দেবো। রিপোর্টটা দেখে যে মেডিসিনগুলো দেবো খেলে আমি আশা করছি খুব তাড়াতাড়ি আপনি ভালো থাকবেন এবং ভবিষ্যতেও আপনার কোনো সমস্যা হবে না। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি গায়নগর থেকে বলছি। হ্যাঁ বলুন, একটু জোরে বলবেন, কি প্রবলেম? ওই অ্যালার্জি, গা চুলকায়, লাল হয়ে গেল। অ্যালার্জি? কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছিলাম, বছর 2 ধরে হচ্ছে,
আচ্ছা, মেডিসিন একদিন দুদিন বাদ গেলেই বেরোবে, মেডিসিন খেলেও হচ্ছে, আর দুই একদিন মেডিসিন হয়তো বাদ গেল, একটা দিন খাওয়ালো না সেটাও বেরোবে। মেডিসিনে কাজ হচ্ছে না তার মানে? বয়স কত? বয়স 15 প্লাস। 15 প্লাস। কার সমস্যা এটা? আমার ছেলের সমস্যা, 15 বছর বয়স। আচ্ছা, আর ওকে কোনো আয়ুর্বেদিক ডাক্তারবাবুকে দেখিয়েছেন? না না, আয়ুর্বেদিক দেখাইনি, এমনি মেডিসিন দেখিয়েছিলাম। সেটা কতদিন ধরে দেখিয়েছেন? হ্যাঁ, গত 23 সাল থেকেই দেখাচ্ছি, মানে সব প্রথমে দিক থেকে, মানে হ্যাঁ ওই 23 সাল 1 বছর হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে বেশি ঘাবড়াবেন না, কিন্তু ট্রিটমেন্টটা তাড়াতাড়ি চালু করতে হবে, ঠিক আছে? কারণ ওর বয়সটা তো অল্প, এটা পরে গিয়ে বাড়াবাড়ি হবে নইলে। আগে হতো, আর টেস্ট করিয়েছিলাম, ওই প্রোফাইল আছে, খাবার যেসব খাবার বাধ্যকতা মানে বারণ আছে, ওগুলো না খাওয়ালেও হয়। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে। যে একদম গতের মতো এখন চিকিৎসাটা হয়ে গেছে, গতের মতো। কি আপনার কাছে একটা পেশেন্ট আসবে, এই অ্যালার্জি নিয়ে এলো, তাকে এই টেস্ট করতে দিতে হবে, এই ওষুধ দিতে হবে, খেলে ভালো হলো না ভালো হলো, এলো কি গেল আমার জেনে লাভ নেই, ঠিক আছে? কিন্তু পেশেন্টকে পেশেন্টের মতোই দেখতে হবে। আমি আপনাকে বলবো অ্যালোপ্যাথি মেডিসিন অবশ্যই আপনাদের দরকার এমার্জেন্সির ক্ষেত্রে, কিন্তু যে কোনো ক্রনিক ডিজিজ, সেটা স্কিন হতে পারে, সেটা হাড়ের সমস্যা হতে পারে, চোখের, কানের, চুলের, পায়ের, যে কোনো জায়গার সমস্যা হতে পারে, কিডনির হতে পারে, হার্টের হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদ দ্য বেস্ট। আপনার ছেলের বয়স এখন 14 বছর, আপনি ভাবুন তো কতদিন এই ধরনের অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ খাওয়াবেন বা অ্যান্টি হিস্টামিনিক ড্রাগ দেবেন, বা এই যে প্রবলেমটা ওর হচ্ছে, এটা থেকে ভবিষ্যতে অন্য কোনো সমস্যা হতে পারে না তো? হ্যাঁ, অনেক সমস্যা হতে পারে। তো আপনাকে বলবো, ডায়মন্ড হারবার থেকে ফোন করেছিলেন, আমাদের চেম্বার আমতলাতে রয়েছে, আপনি একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন, নোট করে ছেলেকে নিয়ে একটু আসুন। আর আসার সময় অবশ্যই মনে রাখবেন কি প্রিভিয়াস যে প্রেসক্রিপশন বা রিপোর্টগুলো আপনার কাছে রয়েছে, যেগুলো এতদিন দেখিয়েছেন ডাক্তারকে, দেখিয়ে সেগুলো সংগ্রহ করে রেখেছেন, সেইগুলোকে সঙ্গে নিয়ে আসবেন, তাহলে ট্রিটমেন্টটা করতে সুবিধা হবে। আরও একটা কথা বলে দিই, পরের বছর কিন্তু আপনার এই সমস্যাটা এনবিপিতে যদি ট্রিটমেন্টটা করান এই বছর, পরের বছর কিন্তু থাকবে না। তখন আপনিই ফোনে বলবেন কি ডাক্তারবাবু, আগে যদি আমি ট্রিটমেন্টটা করাতাম তাহলে আর আপনাকে ফোনটা করতে হতো না। একদম, যেহেতু সন্তানের সমস্যা, জানি যে সমস্যাটা সন্তানের থেকে আপনার কিন্তু বেশি হচ্ছে, তাই মা হিসেবে বলবো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ফোন নাম্বারটা নোট করুন, ছেলেকে নিয়ে পৌঁছে যান, পরের বছর ডাক্তারবাবু কথা দিচ্ছেন এই সমস্যা আর ভুগতে হবে না। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার মানে রাতে পেটটা একটু বেশি হচ্ছে। সুগার রয়েছে? রাতে সুগার তো নেই। প্রোস্টেটের কোনো প্রবলেম রয়েছে? ইউএসজি করিয়েছিলেন? হ্যাঁ। প্রোস্টেটের কোনো প্রবলেম রয়েছে? না। পেটের ছবি করানো হয়েছিল? পেটের ছবি? পেটের ছবি করিনি আমি, মানে কিডনিটা করেছিলাম, কেএফটিটা করেছি, পটাশিয়াম সোডিয়াম। আচ্ছা, আপনাকে একটা কথা বলে রাখি, সুগারটাও করাননি তো? সুগার নরমাল আছে, সুগার নরমাল আছে। আচ্ছা, বয়স কত হলো? বয়স আমার মানে 55। আচ্ছা, আপনাকে একটা কথা বলছি, একটা লোয়ার অ্যাবডোমেন ইউএসজি করাবেন, মানে তলপেটের নিচের একটা ছবি করাবেন, তাতে অবশ্যই দেখবেন ধরা পড়বে প্রোস্টেটোমেগালি, ঠিক আছে? প্রোস্টেট বলে একটা মেলদের গ্ল্যান্ড থাকে, যেটা বয়সকালে গিয়ে একটু এনলার্জ হয়ে যায়, শুনতে থাকুন। সেটা হলে কি হয়, বয়সকালে বারবার রাত্রে বাথরুমে উঠতে হয়, সেটা সুগারের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু ওনার সুগার নর্মাল। আমি বলছি 100-এর মধ্যে 90% শিওর ওনার প্রোস্টেটোমেগালি রয়েছে, যেটাকে আমরা বিনাইনিং প্রোস্টেটিক হাইপারট্রফি বলি। তো আপনি মুর্শিদাবাদ থেকে ফোন করেছিলেন, বহরমপুরে আমাদের চেম্বার রয়েছে, আপনি একটু আমাদের চেম্বারে একটা ইউএসজি করে বা ইউএসজি ছাড়াই আসুন, ওখানে ডাক্তাররা দেখে আপনাকে বলে দেবেন। হেল্পলাইন নাম্বারটা নোট করে একটু বহরমপুর চেম্বারে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। এই যে রাত্রিবেলা বারবার বয়সকালে উঠতে হচ্ছে, এটা দেখবেন 2-4 মাস পর, 5 মাস পর এটা আর উঠতে হবে না। এবং সবথেকে বড় কথা, প্রোস্টেটিক হাইপারট্রফি কিন্তু ক্যান্সারাস ম্যালিগনেন্ট হতে পারে এবং বিনাইনও হতে পারে। বিনাইন 80% চান্স, কিন্তু অনেকের ক্ষেত্রে ম্যালিগনেন্ট হতে পারে, সেখান থেকে আমরা পিএসএ টেস্টটাও করিয়ে নিই। তো আপনি একটু যোগাযোগ করে নিন, অবশ্যই আপনি ভালো থাকবেন। আর বর্তমানে পুরুষদের কিন্তু এই প্রোস্টেটের সমস্যাটা খুব স্বাভাবিক হয়ে যাচ্ছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যাটা হচ্ছে, ঘাবড়ে যাবেন না। তবে এই সমস্যাগুলোর জন্য অনেক ক্ষেত্রে অপারেশনের একটা পরামর্শ দেওয়া হয়, তো অপারেশন ছাড়াও এনবিপিতে এসে কিন্তু অনেকে ভালো হচ্ছে। এবং শুধুমাত্র প্রোস্টেট নয়, অস্থির সমস্যা বলুন বা আপনার কিডনি সংক্রান্ত কোনো সমস্যা বলুন, যেগুলোর জন্য অপারেশন করতে বলা হচ্ছে, বর্তমানে দেখা গিয়েছে বারবার এনবিপি প্রমাণ করেছেন যে অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব।
একদমই, কারণ আজকেই একটা পেশেন্ট আমি দেখছিলাম, ডক্টর শর্মা আমাকে দেখাচ্ছিলেন, ব্যাঙ্গালোর থেকে পেশেন্টটি ওনাকে মেসেজ করেছিলেন, আসতে পারেননি, ওনার গল ব্লাডার স্টোন ছিল। তো গল ব্লাডার স্টোন উইথ আয়ুর্বেদিক মেডিসিন, সবাই বলে গল ব্লাডার স্টোন কোথা থেকে বেরোবে, কীভাবে বেরোবে, কিন্তু গল ব্লাডার স্টোনেরও ট্রিটমেন্ট রয়েছে, সেটা আজকে রিপোর্টে প্রমাণ হলো। আমি সেই জন্যই বলছি উইদাউট অপারেশন গল স্টোন, কিডনি স্টোন হোক বা যে কোনো ধরনের প্রবলেম হোক, সেটা কিন্তু ভালো হওয়া সম্ভব একদম। আর এটা শুধুমাত্র আত্মবিশ্বাসের সাথে আপনাকে বলবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। এই অনুষ্ঠানের সাথে থাকুন আর তার থেকে বেশি সঙ্গে থাকুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিকিৎসকদের, তাহলে আপনার স্বার্থ, আপনার ভালো হওয়াটা খুব চটজলদি হবে। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, নমস্কার।